এত কাছে এলেন, সোনা দেখবেন না? সোনা, ঘর ভর্তি সোনা, রাশি রাশি সোনা। নামুন নামুন, কুয়োয় নামুন, ঠিক পৌঁছে যাবেন সেখানে। সারা জীবন এই স্বর্ণ ভান্ডার খুঁজেছি আমি। আমাদের আজকের গল্প হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা সন্ধ্যা দ্বীপে সোনার ড্রাগন প্রথম পর্ব। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাহলে শুরু করা যাক। টেবিলে ম্যাপটা ধরে হেরমান বললেন, এ দেশটায় প্রায় 14,000 দ্বীপ। ভারত মহাসাগর বা প্রশান্ত মহাসাগরের মধ্যে তা চন্দ্রকলার মতো ছড়িয়ে আছে। এর মধ্যে 6,000 দ্বীপে মানুষের বসতি আছে। এখনো বহু এমন দ্বীপ আছে যেখানে মানুষের পায়ের ছাপও পড়েনি। এরপর তিনি সুদীপ্তকে বোঝবার জন্য ম্যাপে আঙুল চালতে চালতে বললেন, এ হলো সুমাত্রা যাবা জাকর্তা। এটা বালি। বালির পূর্ব দিকেই ফ্লোরেস দ্বীপে রয়েছি আমরা, পূর্ব ক্রোমোডো আইল্যান্ড। চারপাশে আছে নিরকা, গিলিমোটা, গিলিডাসামি ইত্যাদি। এই সবকটা দ্বীপে পৃথিবীর বৃহত্তম গিরগিটি বা কোমোডো ড্রাগনের দেখা মেলে। স্থানীয় লোকেরা ওদের ডাকে বুইজি দাঁড়াত, অর্থাৎ দল কুমির বলে। সুদীপ্ত বলল, কোন দ্বীপে যাব আমরা? ম্যাপে চোখ রেখে হেরমান বললেন, আমরা যাব কোমোডো দ্বীপের 80 মাইল দক্ষিণের একটা দ্বীপে। কোমোডোর মতো ওটাও সন্ধ্যা দ্বীপ মালার অংশ, একদম প্রান্তাভাগ। ওই দ্বীপ খুব বড় নয়, ম্যাপেও নেই। সন্ধ্যা দ্বীপররা বলে ওরা দ্বীপ। ওরা কথার মানে গোসাপ। কোমোডো ড্রাগনকে ওরা বলেও ডাকা হয়। ওরা দ্বীপ জনমানবহীন, তাই মাছ ধরার নৌকো ওর কাছে যায় না। ওখানে নাকি প্রাচীন ভূতেদের বাস। দ্বীপের ভেতর থেকে নাকি ঘণ্টাধ্বনি ভেসে আসে। হেরমানের কথায় সুদীপ্ত বলল, ভূতের দ্বীপ যখন, আমরা সেখানে পা রাখলে আপনার সোনার ড্রাগন ভূতেদের মতো মিলিয়ে যাবে না তো? সুদীপ্তর কথায় গম্ভীর হয়ে গেলেন হেরমান। তুমি ঠাট্টা করছো? এই যে কোমোডো ড্রাগনের কথা গোটা পৃথিবী জানে, সেও কিন্তু একদিন গল্পগাথার পৌরাণিক প্রাণী বা ক্রিপ্টিড হিসেবে পরিচিত ছিল। ধীবররা তার কথা বললেও পণ্ডিতেরা বিশ্বাস করেননি, অথচ যাবার অনেক লোক কথায় তাদের উল্লেখ ছিল। কিভাবে ওদের খোঁজ মিলল? ফনস্টেন ফান হান্ডব্রেক নামে এক উলন্দবাজ বৈমানিক উড়ে যাচ্ছিলেন ওই দ্বীপের কাছ দিয়ে। হঠাৎ তার বিমান সমুদ্রে ভেঙে পড়ে। কাঠের গুঁড়ি ধরে সাঁতরে রাতের অন্ধকারে পৌঁছে যান ওই দ্বীপে। রাত কাটাবার জন্য গাছের মাথায় উঠে কিছুক্ষণ পর দেখতে পান যে নিচে অন্ধকারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বিশাল কুমিরের মতো প্রাণী। অন্ধকারে চোখ জ্বলছে, শরীরের আঘাতে গাছের গুঁড়ি কাঁপছে। অনেক দূর থেকে তাদের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। অন্ধকারে শিকার ধরে বেড়াচ্ছে মাংসাশী প্রাণীগুলো। তাদের বিশাল আকৃতি ও নিঃশ্বাসের শব্দে ফান ধারণা করলেন ওগুলো ড্রাগন। ফিরে এসে তিনি তার অভিজ্ঞতা শোনালে প্রাণী বিজ্ঞানীরা অভিযান চালান ওই দ্বীপে। খোঁজ মেলে কোমোডো ড্রাগন, অথচ তার আগে পর্যন্ত বিজ্ঞানীরা উড়িয়েই দিতেন তার কথা। তুমি এখন আমার কথায় হাসলেও আমার বিশ্বাস সোনালী কোমোডো ড্রাগন নিশ্চয় আছে। একটানা কথাগুলো বলে সুদীপ্তের উত্তরের অপেক্ষায় চেয়ে আছেন হেরমান। সুদীপ্ত বলল, না, আপনার কথা অবিশ্বাস করছি না, তবে সোনালী ড্রাগনের অস্তিত্ব নিয়ে কোনো প্রমাণ? হেরমান বললেন, প্রমাণ বলতে এখানকার বেশ কিছু পৌরাণিক কাহিনীতে এবং সন্ধ্যা ধীবরদের লোককথায় এর উল্লেখ আছে। এদের অনেকে দেখেছে বলেও দাবি করে। দুজন ভিনদেশী লোকের কথাও বলি। শেষ খবরটা লন্ডন টাইমসের বেশ বছরখানেক আগের। ইংরেজ পর্তুগিজ রিচার্ড বালিদ্বীপের পাশের নানা দ্বীপে ঘুরেছেন প্রাচীন হিন্দু মন্দিরের ধ্বংসস্তূপ দেখার জন্য।
ওরা দ্বীপে ওই প্রাচীন মন্দিরের কাছে এক ভগ্ন স্তূপে শেষ বিকেলে একলা কাজ করছিলেন রিচার্ড। তার ইচ্ছা ছিল পরদিন মন্দিরে যাবেন। হঠাৎ ফোঁস শব্দ শুনে তিনি দেখলেন কিছু দূরে পাথরের আড়াল থেকে বেরিয়ে এসেছে বিশাল এক সোনালী কোমোডো। সাধারণত এরা দৈর্ঘ্যে 8 থেকে 10 ফুট হয়, ওজন 70 থেকে 100 কেজি। কিন্তু রিচার্ডের স্থির বিশ্বাস সেই ড্রাগন ছিল কমসে কম 15 ফুট। হিংস্র দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে। তার নিঃশ্বাসে উঠেছিল ধুলো ঝড়। তার আক্রমণিত ভঙ্গি দেখে রিচার্ড চেঁচিয়ে উঠেছিল। লোকজন ছুটে এলো, আর তাতেই ঘাবড়ে গিয়ে মন্দিরের দিকে পালিয়ে গেল প্রাণীটা। এর একটু পরেই সন্ধে নামল। রিচার্ডের সঙ্গীরা ভয় পেল ড্রাগনের কথা শুনে। স্থানীয় মানুষেরা গল্প শুনেছে আগে এই মন্দিরে নাকি অপরাধীদের বলি দিয়ে সেই মাংস খাওয়ানো হতো ড্রাগনদের। সেসব নিহত মানুষ ভূত হয়ে বাস করে এই মন্দিরে। কাজেই অনুসন্ধান শেষ না করে পরদিন দ্বীপ ছাড়তে হলো রিচার্ডকে। থামলেন হেরমান। এরপর ঘড়ি দেখে তিনি বললেন, এখন আমি কালকের যাত্রার জন্য নৌকোর ব্যবস্থা করতে বন্দরে যাব। দেখি কি ব্যবস্থা হয়। তুমি হোটেলের ঘরে বিশ্রাম নাও। এ কথা বলে বেরিয়ে গেলেন তিনি। হেরমান যাওয়ার পর সুদীপ্ত জানালার ধারে দাঁড়ালো। দূরে সমুদ্র দেখা যাচ্ছে। সুদীপ্তর পূর্বপুরুষেরা সমুদ্র সন্ধানে বেরিয়ে দ্বীপময় এই দেশের মাটিতে ছড়িয়ে দিয়েছিল ভারতীয় সংস্কৃতি। আজও তার চিহ্ন লুকিয়ে আছে ইন্দোনেশিয়া পান্না সবুজ দ্বীপমালায়। সুদীপ্তরা আজই এসে হাজির হয়েছে ফ্লোরেসে। হেরমানকে প্রথমে ফ্রাঙ্কফুর্ট থেকে অর্ধেক পৃথিবী ঘুরে পৌঁছতে হয়েছিল কলকাতায়। তারপর দুজনে মিলে কলকাতা থেকে ব্যাংকক হয়ে দেনপাশার বিমানবন্দরে, সেখান থেকে ডোমেস্টিক ফ্লাইটে ফ্লোরেসে। হেরমান মিষ্টভাষী পরিশ্রমিক প্রকৃত মানুষ। তার অদ্ভুত শখ, নিজেকে একজন ক্রিপ্টোজুলস্টিক বলেই পরিচয় দেন। পৃথিবীর নানা প্রান্তে ও লোকগাথায় এমন অনেক প্রাণী বা উদ্ভিদের কথা শোনা যায় বিজ্ঞান যাদের অস্তিত্ব স্বীকার করে না। এদের বলা হয় ক্রিপ্টিড। ক্রিপ্টিড নিয়ে যারা চর্চা করে তাদের ডাকা হয় ক্রিপ্টোজুলজিস্ট। হেরমান একসময় বার্লিন বিশ্ববিদ্যালয়ে প্রাণিতত্ত্ব বিভাগের উজ্জ্বল ছাত্র ছিল। পারিবারিক স্পোর্ট ব্যবসায় মন দিয়ে তিনি ব্যবসার অংশ বেচে সেই টাকায় ক্রিপ্টিড খুঁজে বেড়াচ্ছেন। তার সব অনুসন্ধানই ব্যর্থ হয়েছে। এবার এখানে এসেছেন সোনালী কোমোডো ড্রাগনের খোঁজে। তাসমানিয়ার ডিমপাড়া স্তন্যপায়ী প্ল্যাটিপাস বা হংসচক্ষু প্রাগৈতিহাসিক যুগের মিলিকান মাছ, জুয়েন্ট, স্কুইড, মেঘামাউস, শার্কের কথা বিজ্ঞানীরা মানতেই চাইতো না, অথচ সেসব তো সত্যি। এর আগে সুদীপ্ত তার সাথে আফ্রিকার গহীন অরণ্য প্রদেশে গ্রেট রিফ উপত্যকায় এক অভিযানে গেছিল সবুজ মানুষের খোঁজে। অভিযান ব্যর্থ হলেও বহু রোমাঞ্চকর অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। সেই রোমাঞ্চের খোঁজেই এই ইন্দোনেশিয়াতে হেরমানের সঙ্গী হয়েছেন সুদীপ্ত। হেরমান ফিরলেন সন্ধ্যেরও বেশ পরে। সুদীপ্ত শুয়ে পড়েছিল। দরজা খুলে দিতেই চেয়ারের ওপর ধপ করে হেরমান বসে পড়েই বললেন, উফ, নৌকো খুঁজতে যান বেরিয়ে যাওয়ার জোগাড় হয়েছিল, কেউই যেতে রাজি নয় ওদিকে। শেষ পর্যন্ত কটা চীনা জ্যাঙ্ক জোগাড় হলো। এক ময়লার ব্যবসায়ী ওদিকে যাচ্ছে জ্যাঙ্ক নিয়ে, তার সঙ্গে শেয়ারে যেতে হবে। কাল ভোরে যাত্রা শুরু করব। পরদিন সুদীপ্তরা যখন বন্দরে গিয়ে পৌঁছল তখন সূর্যদেব সবে উদয় হয়েছেন। হেরমান বলেছেন তাদের জ্যাঙ্কের নাম ঘোস্ট। হেরমান বললেন, চলো ঘোস্টকে খুঁজে বের করার আগে কফি খেয়ে নেওয়া যাক। সুদীপ্তরা দোকানে ঢুকল, 2 মগ কফি নিল। কফি শেষ করে হেরমান যখন দাম মেটাতে যাচ্ছেন তখন দোকানদার বললেন, না, পয়সা লাগবে না। হেরমান বললেন, কেন, আমরা বিদেশি বলে? চুপ করে থেকে লোকটা জবাব দিল, আমাদের বিশ্বাস আছে মৃত্যু পথযাত্রী মানুষকে পানীয় দান পুণ্যর কাজ। সুদীপ্তরা বেশ অবাক হলো তার কথা শুনে। হেরমান প্রশ্ন করলেন, কি বলতে চাইছেন আপনি? বৃদ্ধ বলল,
কাল বিকেলে আপনিই তো ওরা দ্বীপে যাওয়ার জন্য নৌকো খুঁজছিলেন। আপনারা যে ওখানে যাচ্ছেন সেটা চাওর হয়ে গিয়েছে। ওই দ্বীপে প্রাচীন পুরোহিতদের প্রেতাত্মা থাকে, কমোডো আছে অনেক। মার্চ এপ্রিল হলো ওদের ডিম ফোটার সময়। ওরা এখন হিংস্র হয়ে ওঠে। ওই দ্বীপের গা ঘেঁষে আর একটা দ্বীপেই অসভ্য মানুষের বাস। ওদের তীরে অনেক ধীবরের প্রাণ গিয়েছে। কাজেই এত বিপদকে ফাঁকি দিয়ে আপনাদের ফিরে আসাটা। কথাটা শেষ করলো না লোকটা। হেরমানও আর কথা বাড়ালো না। সুদীপ্তকে বললেন, অসভ্যদের দ্বীপের কথাটা জানা ছিল না, তবে চিন্তার কিছু আছে বলে মনে হয় না। বিদেশি দেখলে স্থানীয়রা অনেক কথা বাড়িয়ে বলে। সমুদ্র তীর ধরে জ্যাঙ্কের খোঁজে হাঁটতে লাগলো সুদীপ্তরা। হেরমান বললেন, আরে, এই তো আমাদের জ্যাঙ্কের মালিক লুসেন, আমাদেরই খুঁজতে এদিকে আসছে। সুদীপ্ত দেখল এগিয়ে আসছে লম্বা একটা চীনা লোক। সে এসে দাঁড়ালো সুদীপ্তের সামনে। পরনে নেটের গেঞ্জি আর জিন্স। ডান হাতের ওপর দিকে কোমোডো ড্রাগনের উল্কি আঁকা। সে তার কুতকুতে চোখে একবার ভালো করে জরিপ করে নিল দুজনকে। লুসেন বলল, চলুন মিস্টার সালোইন, যা চলে এসেছেন, আপনাদের জন্যই দেরি হচ্ছে। সুদীপ্তরা ল্যাগেজ নিয়ে অনুসরণ করলো তাকে। যেতে যেতে লোকটা হেরমানের উদ্দেশ্যে বলল, শুনুন মিস্টার, আমি ছাড়া অন্য কেউ যে আপনাকে ওরা দ্বীপে নিয়ে যেতে সাহস করবে না তা নিশ্চয়ই বুঝেছেন। টাকা দিয়েছেন বলে মাথা কিনে নিয়েছেন ভাববেন না। জ্যাঙ্ক আমার মর্জি মতোই চলে। ইচ্ছা হলে কালই ফিরে আসতে পারি আমি। সেক্ষেত্রে টাকা ফেরত পাবেন। আগেই কথাগুলো জানিয়ে দিলাম। অন্য নৌকোগুলোর থেকে একটু তফাতে দাঁড়িয়েছিল ঘোস্ট। গায়ে তার নাম লেখা, বেশ পুরনোই। একটা পালও আছে, আর দুজন মাল্লা আছে। কাঠের পাটাতন বেয়ে লুসেনের সঙ্গে জ্যাঙ্কে ওঠার পর সে সুদীপ্তদের জ্যাঙ্কের একটা ঘর দেখিয়ে চলে গেল ইঞ্জিন ঘরের দিকে। লুসেনের দেখানো ঘরে ঢুকলো সুদীপ্তরা। ভেতরটা মামুলি কাঠের ঘর, নিচু ছাদ, আসবাব বলতে একটা খাট। সুদীপ্তরা সে ঘরে ঢুকে জিনিসপত্র রাখতে না রাখতেই জাঙ্ক কেঁপে উঠল। ইঞ্জিন চালু হয়ে গিয়েছে। সুদীপ্ত ছোট ডেকের চারপাশ ভালোভাবে দেখল। একদিকে দুটো খুপড়ি ঘর, অন্যদিকে রেলিংয়ের সঙ্গে কাঁচি দিয়ে বাঁধা আছে কয়েকটা পিপে। তার পাশেই একটা খাঁচায় রয়েছে দুটো বাঁদর, জাতীয় ছোট প্রাণী। জ্যাঙ্কের খোলে নামার পথ পিছন দিকে। সিঁড়ির কিছু অংশ জেগে আছে ডেকের ওপর। সামনে সারেঙের ঘর। জল কেটে এগিয়ে চলল জ্যাঙ্ক। আশপাশে আরো কিছু নৌকো এগিয়ে চলছে সমুদ্র গভীরে। তটরেখা অস্পষ্ট হতে হতে মিলিয়ে যেতে শুরু করেছে। কুয়াশার আবরণ মুছে গিয়ে ফুটে উঠেছে দু একটা অস্পষ্ট দ্বীপ। হঠাৎ সারেঙের ঘরের দিক থেকে একজন লোককে হেঁটে আসতে দেখল সুদীপ্ত। মাঝবয়সী, চোখে কালো সানগ্লাস, পরনে নীল রঙের দামি স্যুট। ভদ্রলোক সুদীপ্তদের সামনে এসে বললেন, আমি সালোইন জায়া। আপনারাই তো ওরা দ্বীপে যাচ্ছেন, পরিচয় করতে এলাম। করমদানের জন্য হাত বাড়িয়ে দিলেন। পরিচয় দান ও করমদান শেষ হলে হেরমান জিজ্ঞেস করলেন, আপনি তো ব্যবসার কাজে ওখানে যাচ্ছেন শুনেছি। ওই দ্বীপে আগে কখনো গিয়েছেন? কত সময় লাগবে যেতে? সালোইন বললেন, ওই দ্বীপের পাশ দিয়ে আমি একবার গিয়েছি, কিন্তু নামা হয়নি। বেশ বড় জনমানবহীন দ্বীপ। সন্ধ্যা নাগাদ ওর কাছে পৌঁছে যাব আশা করা যায়। তবে রাতে তো নামা যাবে না, ভোরের জন্য অপেক্ষা করতে হবে। একটু থেমে ভদ্রলোক হঠাৎ প্রশ্ন করলেন, আপনারা ওদিকে কেন যাচ্ছেন? কোনো গুপ্তধনের খোঁজে নাকি? হেরমান হেসে বললেন, এদিকে কিছু প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ আছে শুনেছি। আমি ইতিহাসে আগ্রহী, সেসব দেখতেই যাচ্ছি। আমাদের দেখে গুপ্তধন সন্ধানী মনে হলো কেন? সালোইন বললেন, অনেকের ধারণা প্রাচীন মন্দিরে গুপ্তধন থাকে। তার খোঁজে অনেকে নানা দ্বীপে ঘুরে বেড়ায়। তারা দু একটা ভাঙা মূর্তি ছাড়া কিছুই পেয়েছেন বলে শুনিনি। তাই জেনে নিলাম আপনারা সেই গোত্রের কিনা।
হেরমান বললেন, না, আমরা সে গোত্রের নই। সালোইন বললেন, আপনারা যখন ইতিহাসে আগ্রহী, নিশ্চয়ই ইন্দোনেশিয়ার প্রাচীন মন্দির প্লম্বানন আর বড়বুদুর দেখেছেন। প্লম্বাননের বৃক্ষ মূর্তি, বড়বুদুরের হাতি আর কোমোডোর লড়াইয়ের পাথর খোদাই কি অসাধারণ, তাই না? হেরমান তার প্রশ্নে সম্মতিসূচক মাথা নেড়ে সমুদ্রের দিকে তাকালেন। সালোইন এরপর আরও কি যেন বলতে যাচ্ছিলেন, কিন্তু কাছ থেকেই কোনো কিছুতে ঘা দেওয়ার শব্দ শোনা যেতেই সকলে কথা থামিয়ে তাকালো। ডেকের ওপর একটা ছোট কাঠের ঘর, তার দরজা তালাবন্ধ, কিন্তু বন্ধ পাল্লা কাঁপছে, ভিতর থেকে কেউ ধাক্কা দিচ্ছে। সুদীপ্ত বলল, দরজা তো বাইরে থেকে বন্ধ, কিন্তু ভেতরে কেউ আছে নাকি? কথা শেষ হবার প্রায় সঙ্গে সঙ্গেই জোরে কয়েকবার শব্দ হলো সেখান থেকে। তারপরই ঘরের ভেতর থেকে ভেসে এলো দুর্বোধ্য এক কণ্ঠস্বর। হেরমান বললেন, আরে, এ তো মানুষের গলা। ঠিক সে সময়ে সুদীপ্তরা দেখল ইঞ্জিন ঘরের দিক থেকে লুসেন আসছে। তাকে দেখে সালোইন বললেন, ও ঘরে কাকে বন্ধ করে রেখেছো? লুসেন জবাব দিল, একটা ছেলে, ওর বাপ আছি আমার জাংকে ওকে তুলে দিয়ে গিয়েছে কাজ শেখবার জন্য। ধীবর নাবিকের ছেলেরা তো এভাবেই কাজ শেখে, কিন্তু ছেলেটা জাংকে থাকতে চাইছে না। জাং থেকে পালাবার জন্য জলে ঝাঁপ দিয়েছিল, তাই আটকে রেখেছি। বুঝলাম। আমরা এখন অনেক দূরে, ও পালাতে পারবে না। তুমি দরজা খুলে দাও। সালুইনের কথায় লুসেন গিয়ে দরজার তালাটা খুলে দিল। অমনি ভেতর থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত খর্বাকৃত ছেলে। ফুট চারেকও লম্বা নয়, কালচে গায়ের রং, ঝাঁকড়া কালো চুলে, মুখের প্রায় অর্ধেক ঢাকা, তবে কেমন যেন রুক্ষ চেহারা। সুদীপ্ত বিস্মিতভাবে বলল, এইটুকু ছেলে পালাবার জন্য জলে ঝাঁপ দিয়েছিল? সালোইন মাথা নাড়লেন। ছেলেটিকে একবার স্থির দৃষ্টিতে দেখে নিল লুসেন। তারপর সালোইনকে বলল, আমি যাচ্ছি, হুইল ধরতে হবে। সালোইন সুদীপ্তদের উদ্দেশ্যে বললেন, আমিও এখন যাই। আমরা একসাথে অন্তত দিন 5 থাকছি, পরে ভালো করে কথা হবে। তারা চলে যেতে ছেলেটা সুদীপ্তদের দিকে কিছুক্ষণ তাকিয়ে ভয়ে ভয়ে ডেকের এক কোণে গিয়ে দাঁড়ালো। সুদীপ্ত আর হেরমান নিজেদের কথায় ফিরে এলেন। হেরমান বললেন, মিস্টার সালোইনকে প্লাম্বানন আর বড়বুদুর দেখার ব্যাপারে বাধ্য হয়েই মিথ্যে বলতে হলো। ইতিহাসে আগ্রহী অথচ ওই দুটো বিখ্যাত প্রাচীন স্মারক না দেখে আমরা ওরা দ্বীপে ভগ্নস্তূপ খুঁজছি। লোকটা সন্দেহ করত। সুদীপ্ত বলল, কিন্তু ওরাও তো এই দ্বীপেই নামবে। হেরমান বললেন, দ্বীপে নেমে যে যার কাজে দুভাগে ছড়িয়ে যাব, তখন বুদ্ধিমতো কাজ করা যাবে। কিছুক্ষণ গল্প করার পর এক সময় আর ডেকে দাঁড়িয়ে থাকতে ভালো লাগলো না সুদীপ্তদের। তারা ঘরে ঢুকল। 12টা নাগাদ দুপুরের খাওয়া হলে জাঙ্কের দুলুনি আর একঘেয়ে শব্দে ঘুমিয়ে পড়ল সুদীপ্ত। বিকেলে ঘুম ভেঙে ঘরের বাইরে এসে দেখল সুদীপ্ত জাঙ্ক দাঁড়িয়ে পড়েছে। লুসেনের লোকজন নোঙর নামাচ্ছে জলে। আগেই ডেকে দাঁড়িয়েছিলেন হেরমান। সুদীপ্তকে বললেন, লুসেন বলে গেল আজ এখানেই রাত্রিবাস করব আমরা। ওরা দ্বীপ বেশি দূর নয়। দূরে কালো মতন একটা বিন্দু দেখা যাচ্ছে, ওটা একটা দ্বীপ, তার ওপাশেই ওরা দ্বীপ। বিন্দুর মতো দ্বীপটায় ট্রাইবালদের বাস। এ সময় নাকি ওই জায়গা অতিক্রম করা নিরাপদ নয়, তাই ভোরের জন্য অপেক্ষা করতে হবে। সুদীপ্ত তাকালো দূরের দ্বীপটার দিকে। তার মাথার ওপরে সূর্য অস্ত্র যাচ্ছে। সুদীপ্তর চোখ গেল ডেকের কোণার দিকে। সেখানে একইভাবে রেলিং ধরে দাঁড়িয়ে আছে সেই ছেলেটা।
তাকে দেখে বেশ কষ্ট হলো সুদীপ্তর। এতটুকু ছেলে, কতই বা বয়স ওর। ভবিষ্যতের রুজি রুটির জন্য এই বয়সে একলা অন্যের নৌকোয় তুলে দিয়ে গেল ওর বাবা। আলাপ জমাবার জন্য সুদীপ্ত এগিয়ে গিয়ে পিঠে হাত রাখতেই চমকে উঠে মুখ ফেরালো ছেলেটা। ইন্দোনেশিয়ার স্থানীয় ভাষা বাহাসা। সুদীপ্ত জানে না সে ভাষা। বই দেখে কাজ চালানোর মতো কিছু বাহাসা বাক্য শিখেছেন হেরমান। তিনি বাহাসায় তার নাম জিজ্ঞেস করলেন, কিন্তু জবাব মিলল না। কিছুক্ষণ হেরমানের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে ছেলেটা দূরের দ্বীপের দিকে আঙুল তুলে দেখালো। তারপর ডেক পেরিয়ে তাকে যে ঘরে আটকে রাখা হয়েছিল সে ঘরে গিয়ে ঢুকল। কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নামল সমুদ্রের বুকে। ভোরবেলা ঘুম থেকে উঠে সুদীপ্তরা যখন ডেকে পা রাখল, বাতাসে বেশ ঠান্ডা ভাব। সালোইন, লুসেন সহ জাঙ্কের নাবিকেরা সবাই ডেকেই হাজির। নাবিকদের দুজন পাল খাটাতে শুরু করেছে। হেরমান পালের দিকে তাকিয়ে বললেন, জঙ্কি এবার পালে চলবে? সালোইন বললেন, পুরোটা নয়, কিছুটা। ট্রাইবাল আইল্যান্ড পেরোতে হবে। কুয়াশার জন্য দ্বীপবাসীরা হয়তো আমাদেরকে দেখতে পাবে না। ইঞ্জিনের শব্দ ওদের কানে যেতে পারে। দ্বীপের আদিবাসীরা আদিম, সভ্য মানুষদের পছন্দ করে না। আমরাও দ্বীপের পাশ দিয়ে যাবার সময় ইঞ্জিন বন্ধ করে যাব। সুদীপ্ত বলল, ওই দ্বীপের নাম কি? নামটা অদ্ভুত, অস্কারি অফ গড, অর্থাৎ ভগবানের প্রহরী। ওই দ্বীপ থেকে ওরা দ্বীপের দূরত্ব মাইল 2। আমরা অবশ্য নামব ওরা দ্বীপের উল্টো পাড়ে, নিরাপদ জায়গায়। দ্বীপটার ও নাম কেন জানতে চাইলেন হেরমান। সালোইন বললেন, লোকে বলে 1000 বছর আগে যখন ওরা দ্বীপে মানুষ থাকত, তখন ওখানে নাকি রক্ষী দল থাকত। নামটা অবশ্য সাহেবরা দিয়েছে। পাল খাটানো হয়ে গেল। সালোইনের সঙ্গে লুসেন কী সব কথাবার্তা বলে চলে গেল ইঞ্জিন ঘরে। তারপরই জাঙ্ক চলতে লাগলো। ডেকে দাঁড়িয়ে রইল লুসেন সহ সুদীপ্তরা। দ্বীপটা কাছে এগিয়ে আসতে লাগলো। জাঙ্কের ইঞ্জিন বন্ধ হয়ে গেল। ইঞ্জিন ঘর থেকে বেরিয়ে এলো লুসেন, হাতে একটা বাইনোকুলার। সেটা তুলে দিল সালোইনের হাতে। বাইনোকুলার দিয়ে সালোইন দ্বীপের দিকে চোখ রাখলেন। কিছুক্ষণের মধ্যেই দ্বীপের প্রায় কাছাকাছি চলে এলো জাঙ্ক। তারপর দ্বীপটাকে পাশে রেখে এগিয়ে চলল। সালোইন আর লুসেনের দৃষ্টি দ্বীপের দিকে। ডেকের কোণ থেকে দুর্বোধ্য ভাষায় চিৎকার শোনা গেল। সুদীপ্ত তাকিয়ে দেখল, এক কোণে রেলিংয়ের ধার ঘেঁষে রাখা কাঠের পিপের উপর উঠে দাঁড়িয়েছে সেই ছেলেটা। আঙুল তুলে দ্বীপের দিকে দেখিয়ে উত্তেজিত স্বরে কি যেন বলছে। লুসেন ছেলেটার দিকে এগোলো। হঠাৎ সকলকে চমকে দিয়ে সমুদ্রে ঝাঁপ দিল ছেলেটা। প্রাথমিক বিস্ময়ের ঘোর কাটিয়ে চিৎকার করে উঠলেন সালোইন, ছেলেটার বোধহয় মাথা খারাপ হয়ে গিয়েছে, ওকে জাঙ্কে তোলো। লুসেন বলল, কিন্তু জাঙ্কার দ্বীপের কাছে নেওয়া যাবে না। অসভ্যরা আক্রমণ করতে পারে, তবে ও পালাতে পারবে না। লুসেন আর সময় নষ্ট করল না। রেলিংয়ের কাছে এগিয়ে গিয়ে সেও লাফ দিল জলে। ছেলেটা অনেকটা এগিয়ে গিয়েছে, ওকে তাড়া করল লুসেন। সালোইন জাঙ্কের লোক দুজনকে বললেন, নোঙর ফেলে জাঙ্ক দাঁড় করাও, কাঁচি ধরে থাকবে। ওরা জঙ্কে উঠলেই নোঙর তুলে নেবে। তার কথা মতো কাজ হলো। ছেলেটা মনে হয় বুঝতে পারল
লুসেন তার পিছনে রয়েছে। সে গতি বাড়িয়ে দিল। ক্রমশ তারা দুজনেই দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে। হেরমান আর সুদীপ্ত দেখতে লাগলেন রুদ্ধশ্বাস সেই দৃশ্য। কিন্তু লুসেনের সাথে সাঁতারের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারল না ছেলেটা। লুসেন তাকে ধরে জাঙ্কের দিকে টেনে আনতে লাগলো। তাকে নিয়ে কাঁচি ধরে জাঙ্কে উঠল। ছেলেটা কাঁপছে। লুসেন ধরে ছেলেটাকে তার ঘরের মধ্যে ছুঁড়ে ফেলে দরজা বন্ধ করে দিল। তারপর ছুটল ইঞ্জিন ঘরের দিকে। ফের ইঞ্জিন চালু হলো। দ্বীপটাকে পাশে রেখে দ্রুত এগিয়ে চলল জাঙ্ক। যতক্ষণ না জাঙ্ক সে দ্বীপের সীমানায় পড়ল, ততক্ষণ কেউ কোনো কথা বলল না। তারপর মাইল খানেকের দূরে চোখে পড়ল একটা দ্বীপ। সালোইন আঙুল তুলে দেখিয়ে বললেন, ওই যে ওড়া দ্বীপ। দ্বীপটাকে বের দিয়ে অন্য পাশে নামবো আমরা। হেরমান বললেন, ও হঠাৎ ঝাঁপ দিল কেন? সালোইন বললেন, জল দেখে ওর বোধহয় মাথা খারাপ হয়ে গিয়েছে। তবে দ্বীপে উঠলে জঙ্গলিরা ওকে মেরে পুড়িয়ে খেত। সুদীপ্ত বলল, এখানে কি ক্যানিবেল আছে নাকি? এদেশের ভিড়নিয়তে আছে। শুনেছি আশকারি দ্বীপের বুনোদেরও নাকি এ ব্যাপারে অরুচি নেই। ওরা দ্বীপ এগিয়ে আসতে লাগলো। সকালের সূর্যের আলোয় চিকচিক করছে সোনালি বালুতট। তার কিছুটা তফাৎ থেকেই শুরু হয়েছে ঘন গাছের জঙ্গল। জঙ্গল এত ঘন যে বাইরে থেকে কিছু বোঝা যাচ্ছে না। দিনমানেও সূর্যের আলো মাটি ছুঁতে পারছে না। দ্বীপের কাছে পৌঁছেও জাঙ্ক কিন্তু প্রথমে তটরেখা স্পর্শ করল না। দ্বীপটাকে বের দিয়ে এগিয়ে চলল। দ্বীপে পা রাখার আগে দু দলের কর্মপন্না ঠিক করে নেওয়া দরকার। তাহলে এক দলের জন্য অন্যদের কাজের ব্যাঘাত ঘটবে না। হেরমান বললেন, আমিও কথাটা বলতাম, আপনার পরিকল্পনাটা জানাবেন। সালোইন বললেন, আমার কাজ শেষ হতে 3 থেকে 7 দিন লাগতে পারে। গোটা জঙ্গল ঘুরে ভালো গাছ বাঁচতে হবে তো। সমুদ্রের কাছাকাছি তাঁবু ফেলবো। আপনারা আপনাদের মতো কাজ করুন, আর আমরা আমাদের মতো কাজ করব। 3 দিন পর পরশু সন্ধ্যের মধ্যে তাঁবুর কাছে ফিরে আসবেন। তারপর ঠিক করব দ্বীপে থাকার দরকার আছে কিনা। হেরমান বললেন, ঠিক আছে, এটাই ভালো বন্দোবস্ত। সালোইন বললেন, জঙ্গলে তো নামতে যাচ্ছেন, আপনাদের সঙ্গে কোনো হাতিয়ার আছে তো? এই সময়টায় আবার কোমোডো ড্রাগনের ডিম থেকে বাচ্চা বেরোয়। ডিমে তা দেওয়ার ফলে ক্ষুধার্ত থাকে ওরা। ওরা দূর থেকে মাংসের গন্ধ পায়। ওদের চোয়ালে কত দাঁত আছে জানেন? 60টা। আমার বা আপনার মতো একটা মানুষকে খেয়ে নিতে পারে। হেরমান জবাব দিলেন, ওদের সম্বন্ধে আমিও কিছুটা পড়েছি। এরপর জাঙ্কের একজন লোক এসে সালোইনকে বলল যে লুসেন ওকে ডাকছে। কাজেই সালোইন সেদিকে এগোলেন। সুদীপ্ত হেরমানকে বলল, দ্বীপটায় কিভাবে অনুসন্ধান চালাবেন? হেরমান বললেন, প্রত্নবিদ রিচার্ড প্রাচীন এক ধ্বংসস্তূপের কাছাকাছি প্রাণীটাকে দেখেছিল। ওই জাতীয় ধ্বংসস্তূপ দ্বীপের কোথায় কোথায় আছে খুঁজে বের করতে হবে। আমরা একদিক থেকে শুরু করে গোল হয়ে অনুসন্ধান চালাবো। সুদীপ্ত বলল, আর সালোইন যে হাতিয়ারের কথা বলেছিলেন? হেরমান বললেন, আমার কাছে রিভলভার আছে। ওর চেয়ে বেশি কিছুর দরকার হবে বলে মনে হয় না। সুদীপ্ত চেয়ে রইল ওরা দ্বীপের দিকে। এগোতে শুরু করলো জাঙ্ক। জাঙ্ক থেকে নেমে হাঁটু জল পেরিয়ে পাড়ে উঠল সুদীপ্তরা। জাঙ্কের থেকে সকলেই নামল। সেই ছেলেটার কোমরে দড়ি বেঁধে লুসেন তাকে নামালো। ছোট ছেলেটার চোখ মুখে আতঙ্কের ছাপ। হেরমান পাড়ে উঠে সালোইনকে বললেন, ছেলেটাকে কি লুসেন
বেঁধেই রাখবে? আমার দেখতে খুব খারাপ লাগছে। সালোইন বললেন, ব্যাপারটা আমারও খুব খারাপ লাগছে, কিন্তু উপায় নেই। এত বড় জঙ্গলে যদি পালিয়ে যায় তাহলে খোঁজা মুশকিল হবে। জাঙ্কের নাবিকেরা জিনিসপত্র সব নামিয়ে ফেলল। সুদীপ্তদের জিনিসপত্র তেমন নেই। দুটো রুকশাক, দিন কয়েকের জন্য কিছু শুকনো খাবার, সামান্য পোশাক, ক্যামেরা, ছুরি, কাগজপত্র আর টুকিটাকি জিনিস। এছাড়া আছে একটা হালকা অথচ মজবুত তাঁবু। তটরেখার কিছু দূর থেকেই শুরু হয়েছে জঙ্গল। সালোইন বাইনোকুলার দিয়ে চারপাশ দেখে নেওয়ার পর সকলে জঙ্গলে ঢুকল। দলের সব শেষে সেই ছেলেটা, আর তার কোমরের বাঁধা দড়ি হাতে লুসেন। জঙ্গলের ভেতর বেশ কিছুটা এগোনোর পর বিশাল একটা গাছের সামনে সালোইনরা থামলেন। গাছটা দেখে অবাক হয়ে গেল সুদীপ্ত। 5 জন মানুষও বের দিয়ে ধরতে পারবে না গাছের গুঁড়িটাকে। সেই গুঁড়ি যেন ওপরে উঠে স্তম্ভের মতো আকাশকে ধরে রেখেছে। সালোইন বললেন, ট্রপিক্যাল রেন ফরেস্টে এ ধরনের বড় গাছ দেখা যায়। তারপর হেরমানের উদ্দেশ্যে বললেন, আমি এখানেই তাঁবু ফেলবো, আপনারা এখানেই ফিরবেন। হেরমান বলল, ঠিক আছে, তাহলে এ কথাই রইল। 3 দিনের মধ্যে ফিরে আসবো আমরা। এরপর সালোইন আর লুসেনের কাছ থেকে বিদায় নিয়ে এগোতে যাচ্ছিলেন সুদীপ্তরা। হেরমান সেই ছেলেটার পাশ দিয়ে যাবার সময় তার মাথায় হাত বুলিয়ে বললেন, ভয় পেও না, তোমার সঙ্গে আবার দেখা হবে। তিনি কথাগুলো ইংরাজিতেই বললেন, যা ছেলেটার বোঝবার কথা নয়। কিন্তু সেগুলো বলে তিনি যেই পা বাড়াতে গেলেন, হঠাৎ ছেলেটা হেরমানের কোটের প্রান্তটা কামচে ধরে উদ্ভুট ভাষায় কি বলতে যেন শুরু করলো। হেরমান দাঁড়িয়ে পড়লেন। ছেলেটার কথায় হেরমান বা সুদীপ্তর বোধগম্য হচ্ছে না। সালোইন হেরমানের কোটটা ছাড়াবার জন্য ছেলেটার দিকে এগিয়ে এলেন, কিন্তু সে আরো জোরে চেপে ধরল কোটটা এবং চেঁচিয়ে হেরমানকে কি যেন বলার চেষ্টা করল। লুসেন এবার চিৎকার করে একটা হ্যাঁচকা টান দিল দড়িতে। সেই টানে হেরমানের কোট ছেড়ে মাটিতে ছিটকে পড়ল ছেলেটা। সুদীপ্ত তাড়াতাড়ি মাটি থেকে তাকে তুলে দাঁড় করালো। হেরমান বললেন, না, ওর মাথা একদম খারাপ হয়ে গিয়েছে। ও আমাকে কি বলছিল? লুসেন বলল, তেমন কিছু না, জল দেখে ও ভয় পেয়েছে। আপনারা যাত্রা শুরু করুন। হেরমান বললেন, ওকে বেশি বকাবকি করার দরকার নেই, ঘর বাড়ি ছেড়ে এত দূরে এসেছে তো। ছেলেটা উঠে দাঁড়াবার পর আর কোনো কথা না বলে ফ্যাল করে তাকিয়ে রইল সুদীপ্তদের দিকে। হেরমান আর না দাঁড়িয়ে অরণ্যর ভিতরে সুদীপ্তকে নিয়ে ঢোকবার জন্য এগোলো। হেরমান বললেন, আমার অভিযান এবারে বিফলে যাবে না। মাঝে মধ্যে ভাবতে খুব খারাপ লাগে যে প্রচলিত বিজ্ঞানের চর্চা যারা করেন তারা আমাদের নিয়ে কত হাসাহাসি করে। এ কাজে না আছে টাকা পয়সা আর না আছে খ্যাতি। সুদীপ্ত বলল, তাহলে এ কাজ করেন কেন? হেরমান জবাব দিলেন, বলতে পারো একটা নেশা। সুদীপ্ত বলল, আচ্ছা, এসব জঙ্গলে সত্যিই কি সোনা লুকোনো থাকতে পারে? হেরমান বললেন, প্রাচীন ধ্বংসস্তূপের মধ্যে সম্পদ লুকিয়ে থাকা অসম্ভব নয়। আসলে এসব নিয়ে নানা মিথ গড়ে ওঠে। খ্রিস্টীয় 1ম শতাব্দীতে হিন্দু ও বৌদ্ধদের আগমন ঘটে এইসব অঞ্চলে। সুমাত্রা ও জাভা অঞ্চলে গড়ে ওঠে শ্রীবিজয়ী রাজ্য। 10শ শতাব্দীতে পূর্ব জাভার মজাপাহিত হিন্দু রাজ্যের উত্থান হয়, শ্রীবিজয় রাজ্যের পতন ঘটে। বৌদ্ধদের প্রায় গোটা ইন্দোনেশিয়া কায়েম হয় মজাপাহিত্যের শাসন। কিন্তু 13শ শতাব্দীতে সুমাত্রায় আরবদের আগমন হয় এবং সেই সঙ্গে শুরু হয় মজাপাহিতদের শাসন।
শেষ পর্যন্ত অবশ্য আরবরাই জয়ী হয়। প্রবাদ আছে আরবদের আক্রমণে। যখন মজাপাহিতদের পতন ঘটতে চলেছে, বড়বুদুরের নির্মাতা শৈলেন্দর বংশীয় বৈদ্য রাজাদের বংশধররা ও জবদ্বীপের হিন্দু রাজারা নাকি দীর্ঘদিনের শত্রুতা ভুলে হাতে হাত মিলিয়ে নাকি তাদের কোনো এক অজানা দ্বীপে মন্দিরের মধ্যে লুকিয়ে ফেলেন। আশা ছিল আরবরা চলে গেলে সেসব সম্পদ সব ভাগ করে নেবেন, কিন্তু আরবদের পর একে একে আসেন পর্তুগিজ, ওলন্দাজ, ইংরেজরা। সময়ের সঙ্গে সঙ্গে নাকি হারিয়ে যায় সেই মন্দিরের ঠিকানা। তবে স্থানীয় লোকেদের বিশ্বাস আজও নাকি অজানা মন্দিরে লুকোনো আছে সেই সম্পদ। সুদীপ্ত আশ্চর্য হয়ে বলল, এত বড় খবর আপনি জানলেন কিভাবে? হেরমান বললেন, পত্নবিদ রিচার্ডের লেখা থেকে জেনেছি। কথা প্রসঙ্গে রিচার্ড মন্দিরের গুপ্তধনের মিথের ব্যাপারটা উল্লেখ করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে জঙ্গল আরো গভীর হতে লাগলো। টানা ঘন্টা চারেক চলার পর দুপুরের খাবারের জন্য কিছুক্ষণ এক জায়গায় দাঁড়ালেন তারা। ঠিক সেই সময় প্রথম একটা প্রাণী দেখল সুদীপ্তরা। অনেকটা শূকরের মতো দেখতে, বড় প্রাণী, নাকটা সুরের মতো। হেরমান বললেন, ও হলো টেপির। দুপুরের সামান্য কিছু আহারের পর আবার চলা শুরু হলো। কিছু ম্যাকাও গোত্রের পাখিও দেখা গেল এবার চলার পথে। বেলা 4টে নাগাদ হেরমান হিসেব করে দেখলেন জঙ্গলের মধ্যে মাইল 10 পথ পেরিয়ে এসেছে। বললেন, আরো 1 ঘন্টা চলবো আমরা, তারপর তাঁবু ফেলবো। সুদীপ্ত জিজ্ঞেস করল, আপনি যদি সোনালী কোমোডোর খোঁজ পান কি করবেন? তিনি বললেন, তাকে ধরা তো আমাদের পক্ষে সম্ভব নয়, তার ভিডিওগ্রাফি করে সভ্য সমাজে হাজির করব। ওর বাসস্থানীয়ও চিহ্নিত করব আমরা, যাতে ভবিষ্যতে লোকজন তাকে চাক্ষুষ করতে পারে। বিজ্ঞানীরা তো আবার চোখে না দেখলে কিছু বিশ্বাস করেন না। আরো কিছুটা চলার পর হঠাৎই যেন থমকে দাঁড়ালেন হেরমান। সুদীপ্ত তাকে বলতে যাচ্ছিল কি হলো, কিন্তু তার আগেই তিনি আঙুল তুলে কি যেন দেখালেন। সেদিকে তাকিয়েই চমকে উঠল সুদীপ্ত। কিছু দূরে একটা গাছের ফোঁকর থেকে উঁকি দিচ্ছে বিরাট এক মানুষের মাথা। দাঁত বের করে বিরাট মাথাটা যেন সুদীপ্তদের গিলে খেতে চাইছে। তারা এরপর তার দিকে এগিয়ে গেল। পাথরের তৈরি প্রাচীন রক্ষী মূর্তি। গাছের ওপর থেকে নেমে আসা মোটা ঝুড়ির আড়ালে দেহটা এমনভাবে অদৃশ্য যে শুধু তার ভয়ঙ্কর মুখ নজরে আসছে। কালো পাথরের তৈরি রক্ষী মূর্তি, উচ্চতায় প্রায় 15 ফুট হবে। জায়গাটা ভালো করে দেখে হেরমান উৎপল্লরভাবে বললেন, এটা দেখে মনে হচ্ছে প্রাচীন ধ্বংসস্তূপের কাছাকাছি পৌঁছেছি আমরা। হয়তো কোনো তোরণ ছিল এখানে। সূর্য ডুবতে বেশি দেরি নেই, এখানে তাঁবু ফেলা যাক। কাল ভোর থেকে আবার অনুসন্ধান শুরু হবে। মূর্তিটার কিছু দূরে একটা ফাঁকা জায়গা দেখে সুদীপ্তরা তাঁবু খাটিয়ে ফেলল। হেরমানের পরামর্শ মতো শুকনো ডালপালা জোগাড় করে তাঁবু ঘিরে একটা প্রাচীর ও দেওয়াল হলো। ধীরে ধীরে বনে আলো কমে আসতে লাগলো। রাতের খাওয়া সেরে সুদীপ্তরা তাঁবুর মধ্যে ঢুকলো। কিছুক্ষণের মধ্যেই সুদীপ্তর চোখে ঘুম নেমে এলো। তখন সম্ভবত মাঝরাত। হেরমানের মৃদু ধাক্কায় ঘুম ভেঙে গেল সুদীপ্তর। হেরমান চাপা স্বরে বললেন, বাইরে কিছু শুনতে পাচ্ছ? সুদীপ্ত কান খাড়া করতেই শুনতে পেল সেই শব্দ। কেউ যেন বাইরে শুকনো পাতা মারিয়ে চলে ফিরে বেড়াচ্ছে। কখনো তাঁবুর কাছে আসছে, আবার দূরে সরে যাচ্ছে। কেউ শব্দটা কিছুক্ষণ শোনার পর সুদীপ্তরা
তাঁবুর দরজা ফাঁক করে বাইরে উঁকি দিল। চাঁদ উঠেছে। তার আলোয় সুদীপ্তের নজরে পড়ল সেই বিভৎস মুখটা, অরণ্যের প্রাচীন প্রহরী। তাঁবুর দিকে তাকিয়ে যেন এক রহস্যময় হাসি হাসছে। এরপর তারা দেখল মূর্তির পায়ের কাছে গাছের গুড়ির নিচে ঘুরে বেড়াচ্ছে দুজোড়া জ্বলন্ত চোখ। পাতা ভাঙার শব্দের সঙ্গে সঙ্গে একটা হিসির শব্দও কানে আসছে সেদিক থেকে। হেরমান চাপা স্বরে বললেন, ওগুলো কি অনুমান করতে পারছো? সুদীপ্ত জবাব দিল, হ্যাঁ পারছি। হেরমান টর্চ বের করলেন, তারপর সেই জায়গায় আলো ফেললেন। সুদীপ্তরা দেখল, হ্যাঁ, তাদের অনুমানই ঠিক। সেই আলোর মধ্যে ধরা পড়েছে দুটো জীবন্ত কোমোডো ড্রাগন। উজ্জ্বল আলোয় মনে হয় তাদের চোখ ধাঁধিয়ে গিয়েছে। তারা তাকিয়ে আছে আলোর দিকে। মাঝে মধ্যে তাদের শুধু চেরা লম্বা জিভ মুখের বাইরে বের করছে। টর্চের আলোয় তাদের ভাঁটার মতো চোখ জ্বলছে। আকারে প্রাণী দুটো, সম্ভবত ফুট 6 হবে। হেরমান বললেন, সম্ভবত খাবার খুঁজতে বেরিয়েছে ওরা। টর্চের আলোয় বিস্ময়ের ভাব কাটিয়ে একটা প্রাণী হা করল। মুহূর্তের জন্য তার মুখের ভেতরে সাজানো দাঁতগুলো ঝিলিক দিয়ে উঠল। সুদীপ্ত বলল, প্রাণীগুলো আমাদের আক্রমণ করবে নাকি? কিন্তু তারা আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে বিরক্ত হয়ে গাছের আড়ালে চলে গেল। তারা চলে যাওয়ার পর হেরমান বললেন, ভোরের আলো ফুটলেই বেরিয়ে পড়ব আমরা। তবে আলো ফুটতে এখনো ঘন্টা 5 দেরি। এই সময়টা ঘুমিয়ে নিই। পরদিন ভোরের আলো ফুটতেই তাঁবু গুটিয়ে ধ্বংসাবশেষ খোঁজা শুরু হলো। সেই মূর্তির আশপাশে আরো কয়েকটা স্তম্ভের চিহ্ন খুঁজে পেল। ঘণ্টাখানেক ধরে সেই অঞ্চলে সন্ধান চালিয়ে মন্দির জাতীয় কোনো কিছুর চিহ্ন পেল না তারা। হেরমান বললেন, চলো আমরা যেমন এগোচ্ছিলাম তেমনি এগোবো। সম্ভবত রক্ষী মূর্তিটা এখানকার মন্দিরের বাইরের কোনো অংশ ছিল। আগে অনেক ক্ষেত্রে মন্দির বা নগরীর 5-10 মাইলে বেড় দিয়ে পাঁচিল তৈরি করা হতো। এটা তেমনই কিছু হবে। সুদীপ্তরা আবার চলতে লাগলো। এবারের যাত্রাপথে পাখি চোখে পড়তে লাগলো। এক জায়গায় মোষের মতো প্রাণীকে দূর থেকে দেখতে পেল সুদীপ্তরা। প্রাণীগুলো মনে হয় বেশ লাজুক। সুদীপ্তদের দেখা মাত্রই বনের আড়ালে চলে গেল। সুদীপ্ত প্রশ্ন করল, ওগুলো কি বনমহিষ? হেরমান বললেন, না, আমি এই প্রথম দেখলেও এর আগে ওদের ছবি দেখেছি। গরু ও মোষের মাঝামাঝি প্রাণী, শুধু ইন্দ্রোনেশিয়াতেই দেখা মেলে। অদ্ভুত নাম ওদের, হোয়াটুসি, অর্থাৎ কি দেখব। এসব দেখতে পেলেও প্রাচীন মন্দিরের কোনো চিহ্ন চোখে পড়ল না তাদের। সূর্য যখন ঠিক মাথার ওপর, তখন একটু জিরিয়ে নেওয়ার জন্য তারা বসলেন। হেরমান বললেন, 1.5 দিন তো কেটে গেল। কাল সন্ধ্যের মধ্যে তো আবার তাঁবুর কাছে ফিরতে হবে। আমাদের আগে সেই মন্দিরের কাছে পৌঁছানো দরকার। তেমন হলে আজ সারা রাত চলবো আমরা। সুদীপ্ত বলল, রিচার্ড যখন লিখেছেন তখন মন্দির নিশ্চয়ই কোথাও আছে। হেরমান এগোবার জন্য উঠে দাঁড়িয়ে বললেন, আমার ধারণা সোনার ড্রাগনও নিশ্চয়ই সেখানে আছে। আবার চলা শুরু হলো তাদের। কিছুক্ষণ পর তারা হাজির হলেন জঙ্গলের মধ্যে একটা ফাঁকা জমিতে। তার ওপাশের জঙ্গল আরো ঘন। বলা যেতে পারে ফাঁকা জমিটা দুটো জঙ্গলের সীমারেখা। সেই জমিতে দিনের আলোয় প্রথম একটা কুমড়ো দেখল তারা। বেশ বড় ড্রাগন, 7-8 ফুট লম্বা হবে। বলা বাহুল্য হেরমানের ড্রাগন সেটা নয়। কালচে লাল তার দেহ, কিছুটা ছাই ছাই রং। প্রাণীটা ঘাড় তুলে ওপাশের জঙ্গলের দিকে কি একটা দেখছে, আর মাঝে মধ্যে নাক তুলে বাতাস থেকে সম্ভবত গন্ধ নেওয়ার চেষ্টা করছে।
সুদীপ্ত ক্যামেরা বের করে বেশ কয়েকটা ফটো নিল প্রাণীটার। সে কিন্তু সুদীপ্তদের উপস্থিতি খেয়াল করলো না। খুব ধীর পায়ে বাতাসে কিসের গন্ধ শুকতে শুকতে ফাঁকা জমি ছেড়ে ওপাশে গিয়ে ঢুকলো। সুদীপ্তরাও এরপর ফাঁকা জমি ছেড়ে সেদিকে গিয়ে ঢুকলো। তবে সেই কোমোডোটা আর চোখে পড়ল না। কিছুটা এগিয়ে হঠাৎ একটা গাছের গুঁড়ির দিকে তাকিয়ে চমকে দাঁড়িয়ে পড়লেন দুজনে। গাছের চারপাশ ঘিরে মাটির উপর জেগে আছে সার সার নরকঙ্কাল। তারা যেন মাটি ফুঁড়ে উঠে দাঁড়াতে চাইছে। এই অদ্ভুত দৃশ্য দেখে বিস্ময়ের ঘোর কাটবার পর হেরমান বললেন, সম্ভবত এটা আদিম আদিবাসীদের গোরস্থান। মানুষগুলোকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। সুদীপ্ত বলল, কাদের গোরস্থান এটা? আপনি তো বলেছিলেন এই দ্বীপে মানুষ থাকে না। তিনি বললেন, তাই তো জানি। এমন হয়তো হতে পারে আশপাশের দ্বীপ থেকে মানুষ এখানে আসে। একটা অদ্ভুত ব্যাপার দেখছি, ভালো করে লক্ষ্য করো। অধিকাংশ নরকঙ্কালগুলোর কিন্তু হাত নেই। আমার ধারণা এদের কারো স্বাভাবিক মৃত্যু হয়নি। কিছু দূর এগোতেই কোথা থেকে যেন অস্পষ্ট কথাবার্তার শব্দ কানে এসে লাগলো তাদের। আর তারপরই গাছপালার ফাঁক দিয়ে কয়েকটা অস্পষ্ট অবয়ব দেখতে পেল তারা। ওরা কারা? ভালো করে দেখে হেরমান বললেন, আরে, মনে হচ্ছে মিস্টার সালোইনরা। তাহলে ওরাও এদিকে এসেছেন? হেরমান তাদের দিকে এগোলেন। এক সারি বিরাট গাছের ওপাশে তারা দাঁড়িয়ে আছেন। সুদীপ্তরা সেই গাছের আড়ালে পৌঁছতেই কানে এলো মিস্টার সালোইনের গলা। তুমি ফালতু বিদেশি দুটো জাংকে তুলতে গেলে কেন? ওদের মতলব ঠিক বুঝতে পারছি না। জার্মানটাকে বললাম, বড় বুধুর মন্দিরের হাতি আর কোমোডোর লড়াই কি অসাধারণ, পাথর মূর্তি কি সুন্দর। তা শুনে জার্মানটা সম্মতি জানালো। আসলে বড় বুধুরে ওরকম কোনো মূর্তি নেই। লোকটা ওখানে যায়নি। যে ইতিহাসবিদ সেই ইন্দোনেশিয়ার বড় বুধুর দেখবে না, ওরা নিজেদের উদ্দেশ্য গোপন করছে। কথাগুলো কানে যেতেই সুদীপ্তরা আর না এগিয়ে গাছের আড়ালে দাঁড়িয়ে পড়ল। সালোইন জায়ার কাছাকাছি লুসেনকেও এবার দেখতে পেল তারা। তার হাতে ধরা একটা রাইফেল, বুকে কার্তুজের বেল্ট ঝুলছে। জাং থেকে নামার সময় তাকে ওই অবস্থায় দেখেনি সুদীপ্তরা। ওরা আড়ালে দাঁড়িয়ে শুনতে লাগলো তাদের কথাবার্তা। সালোইনের কথায় উত্তরে লুসেন জবাব দিল, হ্যাঁ, আমারও মনে হচ্ছে লোক দুটো অন্য কোনো ধান্দায় এসেছে। আসলে জার্মানটা আমার সামনে এমন ভাবে ডলারের ভাড়া নাচালো যে লোভ সামলাতে পারলাম না। গতবার ছেলেটাকে ধরার সময় আমার যে লোক দুটো জঙ্গলিদের হাতে মারা গেল, তাদের পরিবারকে ওই টাকা দিতে হবে, না হলে আমাদের এই দ্বীপে আসার ব্যাপারটা ফাঁস হয়ে যেত। তবে লোক দুটোকে নিয়ে বেশি ভাববার দরকার নেই। তেমন হলে ওদের দ্বীপেই ছেড়ে রেখে যাব, আর খুব বেশি অসুবিধা হলে। বলেই হাতের রাইফেলটা তুলে দাঁত বের করে হাসলেন লুসেন। গাছের আড়াল থেকে লুসেনের ইঙ্গিতটা বুঝতে সুদীপ্তদের অসুবিধা হলো না। সালোইন বেশ অসন্তোষ প্রকাশ করে বললেন, তা তো বুঝলাম, কিন্তু এত কষ্ট করে ছেলেটাকে ধরা হলো, তাকে নিয়ে গিয়ে 3 মাস খাওয়ানো পড়ানো হলো, আবার এখানেও আনা হলো, তো লাভ তো কিছুই হলো না। আমার মনে হয় আশকারি দ্বীপের অন্য জঙ্গলিদের মতো কোথাও সোনা লুকোনো আছে। তা ওরও জানা। অত বড় মন্দিরের জায়গা তো আর সব খোঁড়া যাবে না। গতবার 3 দিন ধরে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তবে আমার স্থির বিশ্বাস সোনা ওখানেই আছে। না হলে গতবার মন্দিরের চত্বরে আমরা বাচ্চাটাকে ধরার সময় যে জঙ্গলিটাকে মারলাম, তার কাছে সোনার গুঁড়ো এলো কিভাবে? ওই মন্দির চত্বরে কোমোডোদের জঙ্গলিরা নিছক পুজো করতে আসে না, মন্দিরে নজর রাখতেও আসে। এরপর তিনি বললেন, দেখো ছেলেটাকে ভয় দেখিয়ে কোনো আকারে ইঙ্গিতে কথা বের করা যায় কিনা। লুসেন বলল,
ভাষাটাই তো বড় সমস্যা। 3 মাস ধরে চেষ্টা করেও কোনো বিন্দু বিসর্গ বুঝতে পারছি না। তবে কোমোডো ধরার টোপ হিসেবেও কিন্তু দারুণ। সোনা না পায়, গোটা কয়েক চামড়া পেলেই একটা জাঙ্ক কেনা যাবে। কথাগুলো বলেই বেশ উত্তেজিত স্বরে একটু চাপা গলায় লুসেন সামনের দিকে সালোইনজায়াকে কি একটা দেখিয়ে বলল, ওই দেখুন, বাঁদরের রক্তের গন্ধেই ঠিক হাজির হয়েছে একটা। লুসেন সালোইনকে কি দেখাচ্ছে তা দেখবার জন্য গাছের গুড়ির আড়াল থেকে আরেকটু মাথা বের করতেই একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। সালোইনরা যেখানে দাঁড়িয়ে আছেন তার পাশে জঙ্গল ঘেরা বেশ একটা বড় ন্যাড়া মাঠ, পাথর আর মাটি ঘেরা জায়গা, ঘাসের চিহ্ন নেই। মাঠের প্রান্তে দুপুর রোদে উবু হয়ে পাথরের মূর্তির মতো হাঁটুতে মাথা গুজে বসে আছে সেই ছেলেটা। তার কোমরের দড়ির একদিক একটা খোঁটায় বাঁধা। ছেলেটার গায়ে কালচে ধরনের কি একটা যেন মাখানো। দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে তাকে ঘিরে মাছি জাতীয় একটা পোকা ভন ভন করছে। আর এরপরই অদ্ভুত ব্যাপারটা চোখে পড়ল। জঙ্গলের এক প্রান্ত থেকে বেরিয়ে ছেলেটার দিকে এগোচ্ছে একটা কোমোডো ড্রাগন। খুব ধীর গতিতে, সতর্ক ভঙ্গিতে সে এগোচ্ছে। মাঝে মাঝে থেমে নাক উঁচু করে বাতাসে কিসের গন্ধ নিচ্ছে। ছেলেটাই যে তার শিকার তা বুঝতে অসুবিধা হচ্ছে না। তবে সালোইন বা গাছের আড়ালে সুদীপ্তরা যেখানে দাঁড়িয়ে আছে সেদিকে নজর নেই প্রাণীটার। সুদীপ্তরা লক্ষ্য করল লুসেন ধীরে ধীরে রাইফেল ওঠাচ্ছে। ড্রাগনটাও ক্রমশ এগোচ্ছে ছেলেটার দিকে। আর মাত্র ফুট 10 ব্যবধান। হেরমান বললেন, আর দেরি করা ঠিক নয়। কোমোডো বা রাইফেলের গুলি যে কারো হাতেও মারা যেতে পারে। হেরমান গাছের আড়াল থেকে বেরিয়ে মাথার ওপর রিভলভার তুলে ব্লাঙ্ক ফায়ার করলেন। তারপরই লুসেন রাইফেল চালালো। তারপরই দুটো আগ্নেয়াস্ত্রের শব্দে খান খান হয়ে গেল বনভূমির নিস্তব্ধ। রিভলভারের শব্দে মনে হয় হাত কেঁপে গিয়েছিল লুসেনের। তার গুলি কোথায় লাগলো বোঝা গেল না। শুধু ছেলেটার কাছাকাছি মাটিতে কিছুটা ধুলো ছিটকে উঠল। আতঙ্কে চিৎকার করে উঠল ছেলেটা। ড্রাগনটাও যেন একটু লাফিয়ে মুহূর্তের মধ্যে শরীরটাকে মোচড় দিয়ে বাঁক দ্রুত গতিতে জমি পেরিয়ে জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। এরপরই লুসেনের রাইফেলের নল ঘুরে গেল পিছন দিকে। সালোইনের হাতে উঠে এলো রিভলভার। জাঙ্কের অন্য লোকগুলোও কোথা থেকে যেন ছুটে এলো। তারাও প্রত্যেকেই সশস্ত্র। উদাত্ত আগ্নেয়াস্ত্রে ঘেরা টোপে বন্দী হলো তারা দুজনে। সালোইন এগিয়ে এসে বললেন, আপনাদের সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। আপনাদের এ দ্বীপে আসার আসল উদ্দেশ্য কি বলুন তো? আপনি যে আমাদের মিথ্যে পরিচয় দিয়েছেন তা আমি বুঝতে পেরেছি। হেরমান বললেন, মিথ্যে পরিচয় আপনিও তো দিয়েছেন। আপনিও গাছের উদ্দেশ্যে জঙ্গলে আসেননি। কেন এসেছি আপনাকে বলতে বাধ্য নয়। লুসেন বলল, আলবাত বাধ্য, নইলে আর ফেরা হবে না। হেরমান বললেন, ফেরা হবে না মানে? তোমাকে আমরা টাকা দিয়েছি। লুসেন বলল, দিয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন? আপনাকে জাঙ্কে তুলবো কিনা সেটা আমার মর্জির ব্যাপার। সে আরো যেন কি বলতে যাচ্ছিল। হঠাৎ সালোইনদের একটা লোক চেঁচিয়ে বলল, ছেলেটা পালাচ্ছে। ছেলেটার দড়ি ছিঁড়ে গিয়েছে। ছেলেটার অস্তিত্ব যেন ভুলেই গিয়েছিলেন সকলে। মাঠের দিকে তাকালেন সকলে। ছেলেটা উল্টো দিকের জঙ্গলে ছুটতে শুরু করেছে। সালোইন বললেন, ওকে পালাতে দেওয়া যাবে না, পায়ে গুলি করো। লুসেন ঘুরে দাঁড়িয়ে
রাইফেল তাক করলো। হেরমান বাধা দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়লেন লুসেনের ওপর। তারা দুজনেই মাটিতে পড়ে গেলেন। একটা লোক দৌড়লো ছেলেটাকে ধরার জন্য। সুদীপ্ত হেরমানকে সাহায্য করার জন্য এগোতে যাচ্ছিল, কিন্তু পিছন থেকে একজন বন্দুকের কুদো দিয়ে তার মাথায় আঘাত করলো। মাটিতে পড়ে যাওয়ার আগে সুদীপ্ত দেখতে পেল সেই ছেলেটা মিলিয়ে যাচ্ছে জঙ্গলের মধ্যে। সুদীপ্তর জ্ঞান ফিরতে দেখল তাকে বেঁধে ফেলেছে লুসেনের লোকজন। পাশেই আছেন হেরমান, তার সাদা দাড়িতে লাল রক্তের ছোপ। কিছুটা তফাতে দাঁড়িয়ে আছেন সালোইন জায়া। একজন লোক জঙ্গল থেকে বেরিয়ে এসে তাদের কাছে এসে দাঁড়াল, হাতে একটা দড়ির টুকরো। সে এসে বলল, না, পাওয়া গেল না। লুসেন তার হাতের দড়িটা নিয়ে পরখ করে বলল, কোমোডোটাকে মারতে গিয়ে যে গুলি চালিয়েছিলাম তাতেই ছিঁড়েছে। সালোইন বললেন, সময় নষ্ট করা যাবে না, ছেলেটাকে খুঁজতে হবে। ও সাঁতরে আশকারি দ্বীপে পৌঁছলেই সর্বনাশ। একটা কাজ করা যাক, লুসেন তোমার লোকজন ছেলেটার পিছু ধাওয়া করুক, আমি আর তুমি যাই যেখানে যাওয়ার কথা। তবে তার আগে এদের ব্যবস্থা করা যাক। তাদের কাছে এসে সালোইন কর্কশ গলায় বললেন, দুজনকেই শেষবারের মতো জিজ্ঞেস করছি, আপনাদের এখানে আসার উদ্দেশ্য কি? সুদীপ্ত বলল, আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। আপনাদের কাজে ব্যাঘাত সৃষ্টিও আমাদের উদ্দেশ্য নয়। আর যাই হোক, সোনা টোনার সন্ধানে আমরা আসিনি, পুলিশের লোকও নই। আমাদের দড়ি খুলে দিন। সালোইন বললেন, আমার প্রশ্নের জবাব এটা নয়, কেন এসেছেন এখানে? হেরমান বললেন, আগেই তো বলেছি, তার উত্তর দেব না। সালোইন হেরমানকে বললেন, এর ফল ভুগতে হবে আপনাদের। হেরমান বললেন, আমরা যে তোমাদের জাঙ্কে উঠেছি তা অনেকেই দেখেছে। আমাদের কিছু হলে পুলিশ তোমাদের ছাড়বে না। সালোইন বললেন, ও নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনার রিভলভার তো আমার কাছেই রইল। এটা পুলিশকে জমা দিয়ে বলবো আপনি রিভলভার দেখিয়ে আশকারি দ্বীপে জাঙ্ক ভেড়াতে বাধ্য করেছিলেন। দ্বীপে নেমে আপনারা জঙ্গলিদের হাতে ধরা পড়েছেন। সালোইনের কথা শুনে সকলে হেসে উঠল। সুদীপ্তদের হাজির করা হলো সেই গাছটার তলায়, যেখানে তাদের দেখা নরকঙ্কালগুলো আছে। সুদীপ্ত আর হেরমানের পা দুটো বাঁধা হলো। তারপর মোটা দড়ি দিয়ে দুজনকে গাছের গুড়ির সঙ্গে এমনভাবে বাঁধা হলো যাতে কেউ নড়তে না পারে। এ কাজ শেষ হওয়ার পর সালোইন হেরমানকে বললেন, গোয়ার তুমির ফল ভোগ করুন। আশকারি দ্বীপের শাস্তিদানের জায়গা এটা। জঙ্গলিরা তাদের শত্রুদের এখানে এনে হাত পা বেঁধে দাঁড়ানো অবস্থায় মাটিতে অর্ধেক পুঁতে দেয়, তারপর তাদের দুটো হাত কেটে দেয়। সামান্য রক্তের গন্ধও টের পায় দূর থেকে জীবন্ত ড্রাগন। গন্ধ অনুসরণ করে একে একে হাজির হয় এখানে, প্রতীক্ষা করে কখন সেই মানুষটা ক্ষুধা, তৃষ্ণা, রক্তপাতে অবসন্ন হয়ে পড়ে। আর তারপর তবে পচা মাংস ওরা খুব তৃপ্তি করে খায়। হেরমান চিৎকার করে বললেন, শয়তান! সালোইন দলবল নিয়ে এগোলেন জঙ্গলের দিকে। গাছের গায়ে বাঁধা অবস্থায় বসে রইলেন হেরমান আর সুদীপ্ত। এখন কি করবেন? এই মৃত্যুই কি আমাদের ভবিষ্যৎ? জিজ্ঞেস করল সুদীপ্ত। হেরমান বললেন, দেখো, মৃত্যু যেমন কঠিন ব্যাপার নয়, তেমন খুব সহজ ব্যাপারও নয়। তুমি ঘাবড়িও না। শেষ পর্যন্ত যদি অন্তিম পরিণতি নেমেও আসে, তবে তা আমাদের পক্ষে কম গৌরবজনক নয়। আমরা মরব বীরের মতো এই অজানা দ্বীপে। কথাগুলো বলে হাসলেন হেরমান। সুদীপ্ত বলল, কিন্তু কোনো অভিযানে অর্ধেক পথে এভাবে মৃত্যু কি খুব ভালো? ওরা যেভাবে আমাদের রেখে গেল তাতে মুক্তির তো কোনো আশাই দেখছি না। হেরমান বললেন, আমার পকেটে একটা বড় ছুরি আছে, তবে ওরা আমাদের হাত এমন ভাবে বেঁধেছে যে। সুদীপ্ত বার কয়েক শরীরটাকে মুছতে চেষ্টা করলো।
যদি কোনোভাবে বাঁধন খুলে বেরিয়ে আসা যায়। হেরমান চুপচাপ কি যেন ভাবছেন। কিছু দূরে মৃদু একটা শব্দ হলো। সুদীপ্তরা দেখল একটা ঝোপ হঠাৎ দুলে উঠল। কি ওখানে? ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো একটা কোমোডো। হেরমান চাপা স্বরে বললেন, মরার মতো চুপচাপ থাকো। ও আক্রমণ করতে এলে একসঙ্গে চিৎকার করে ঘাবড়ে দিতে হবে। ড্রাগনটা দেখছে সুদীপ্তদের। মাঝে মাঝে লম্বা জিভ মুখের বাইরে বের করছে। মাঝারি আকারের কোমোডো প্রাণীটা কিন্তু একটু এগিয়ে থমকে দাঁড়ালো। তারপর সুদীপ্তদের কিছুটা দূর দিয়ে অন্য একটা গাছের আড়ালে অদৃশ্য হয়ে গেল। প্রাণীটা দূরে চলে যাওয়ায় সুদীপ্ত জিজ্ঞেস করলো, ও চলে গেল কেন? হেরমান বললেন, এত সুন্দর খাবার মজুত আছে দেখে বোধহয় বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করতে গেল। একদম গ্র্যান্ড ফিস্ট। এর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নামলো। বসে থাকতে থাকতে মনে হয় একটু ঘুমিয়ে পড়েছিল সুদীপ্ত। হেরমানের ধাক্কায় তাকালো সে। আকাশে চাঁদ উঠেছে। চুইয়ে আসা চাঁদের আলোয় অন্ধকার কিছুটা ফিকে। হেরমান চাপা স্বরে বললেন, কেমন যেন একটা শব্দ হচ্ছে। সুদীপ্ত শুনতে পেল সেই শব্দ। শুকনো পাতার ওপর হালকা পায়ের শব্দ। যে গাছে তাদের বাঁধা হয়েছে সম্ভবত তার গুড়ির আড়াল থেকে। কিন্তু ফিরে দেখার উপায় নেই। সুদীপ্ত বলল, সেই কোমোডোটা ফিরে এলো নাকি? ক্রমশ সুদীপ্তদের পিছনে এগিয়ে আসতে লাগলো শব্দ। তাকে দেখতে না পেলেও সে যে গাছের গুড়ি লক্ষ্য করে এগোচ্ছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। শব্দটা থামলো এসে তাদের ঠিক পিছনে। হঠাৎই ঘাড়ে একটা শীতল স্পর্শ অনুভব হলো সুদীপ্তর। সাপের স্পর্শ। নিজেকে বাঁচাবার জন্য চিৎকার করে উঠল সে। হেরমানও চেঁচালেন। আর ঠিক সেই মুহূর্তে গাছের আড়াল থেকে লাফ দিয়ে তাদের সামনে এসে দাঁড়ালো সেই ছেলেটা। তার হাতে একটা পাথর খণ্ড। ছেলেটা প্রথমে ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে বলল। বিস্মিত সুদীপ্তরা। ছেলেটা তার হাতের পাথর খণ্ডটা ঘষতে শুরু করলো। দড়ি কাটার চেষ্টা করছে। কিছুক্ষণ পর পাথরের ঘষায় দড়িটা ছিঁড়ে গেল। সুদীপ্ত হাতটাকে সামনে এনে ছেলেটার চেষ্টায় আলগা করে ফেলল হাতের বাঁধন। তারা উঠে দাঁড়ালো। ছেলেটা দাঁড়িয়ে আছে। সুদীপ্ত হেরমান দুজনেই বিস্মিত। ছেলেটা নিজের বুকে আঙুল ঠেকিয়ে দুবার বলল, টুসু টুসু। সম্ভবত তার নাম টুসু। তারপর ছেলেটা সুদীপ্তদের ফ্যাঁসফ্যাঁসে গলায় আরো কিছু বলল, কিন্তু তার বিন্দু বিসর্গ তারা বুঝতে পারল না। হেরমান বললেন, সালুইনদের কথা শুনে যা বুঝেছি তাতে ও আশকারি দ্বীপের বাসিন্দা, প্রকৃতির সন্তান। আসলে সাধারণ সভ্য সমাজের এইটুকু ছেলের পক্ষে যা অসম্ভব ওর পক্ষে তা সম্ভব। তবে ওর গলার স্বর শুনে আমার মনে হচ্ছে ও ছোট হলেও আমরা ঠিক যত ছোট মনে করছিলাম ও ঠিক তত ছোট নয়। ওর বুদ্ধি ও সাহস যথেষ্ট। হয়তো ওই আমাদের বাঁচার পথ দেখাতে পারে। সুদীপ্ত বলল, কিন্তু ওর কথা তো বোঝা যাচ্ছে না। হেরমান কি যেন বলতে যাচ্ছিলেন, কিন্তু ছেলেটা হঠাৎ উত্তেজিতভাবে একদিকে আঙুল তুলে দেখিয়ে শব্দ করল, উই হুই। তার দৃষ্টি অনুসরণ করে সুদীপ্তরা দেখতে পেল দূরে জঙ্গলের মধ্যে দুটো উজ্জ্বল আলোর বিন্দু ঘোরাফেরা করছে। না, সেগুলো কোমোডোর চোখ নয়, টর্চের আলো। সেগুলো এদিকেই আসছে। কেমন যেন হয়ে গেল ছেলেটার মুখ। ভয় পেয়ে এসে সুদীপ্তদের কি যেন বলল। তারপর ছুটতে শুরু করলো জঙ্গলের অন্যদিকে। সম্ভবত সালোইন আর লুসেন কোনো কারণে ফিরে আসছে। হেরমান বললেন, পালাও। ছেলেটা যেদিকে ছুটছে সেদিকেই ছুটতে শুরু করলেন তারা।
জঙ্গল ভেঙে ছোটার শব্দে তাদের গতিপথ টের পেয়ে গেলেন সালোইনরা। সঙ্গে সঙ্গে পরপর গর্জে উঠল তাদের রাইফেল। ছুটন্ত সুদীপ্তদের মাথার হাতখানেক ওপর দিয়ে রাইফেলের বুলেট গিয়ে লাগলো একটা ডালে। ঝোপঝাড় ভেঙে সুদীপ্তদের তাড়া করলেন তারা। দুজনে ছুটেই চলেছে বাঁচার জন্য। পড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে উঠে আবার ছুটছে। ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে হাত পা। অন্ধকারে গাছের গুঁড়িতে ধাক্কা খেয়ে থেতলে যাচ্ছে শরীর। ছেলেটা কোন দিকে গেল, তারা কোন দিকে যাচ্ছে কোনো খেয়াল নেই। শুধু ছোটা আর ছোটা। এক সময় তাদের পিছনে পায়ের শব্দ মিলিয়ে গেল। তবুও তারা থামল না। ঘন্টা তিনেক ছোটবার পর তাদের শক্তি ফুরিয়ে এলো। এক সময় আর এগোতে পারল না। একটা গাছে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল দুজনেই। উঠে বসার মতো শক্তি তখন আর নেই। রাত তখন কত খেয়াল নেই। উঠে বসে সুদীপ্ত দেখল হেরমানও উঠে বসেছেন। কেন তার ঘুম ভাঙল সুদীপ্ত পরক্ষণেই বুঝতে পারল। দূর থেকে বাতাসে ভেসে আসছে স্পষ্ট একটা শব্দ, ঘণ্টার ধ্বনি। বেশ গম্ভীর শব্দে বাজছে। আলো আঁধারি মাখা জঙ্গলে ছড়িয়ে পড়েছে সেই শব্দ। রহস্যময় চাঁদের আলো আর ঘণ্টার ধ্বনি মিলেমিশে কেমন যেন ভৌতিক পরিবেশ সৃষ্টি করছে। হেরমান বললেন, শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি। সন্ধ্যাদিবদের কথা তাহলে মিথ্যে নয়? না, মিথ্যে নয়। রিচার্ডের দেখা সেই মন্দিরও আছে। হয়তোবা সেই সোনালী ড্রাগনও মিথ্যে নয়। কিছুক্ষণ চুপ করে থেকে হেরমান বললেন, আমি ভূতে বিশ্বাস করি না। হয় মানুষ বাজাচ্ছে, নয়তো বাতাস বা অন্য কোনোভাবে দুলছে ঘণ্টাটা। সুদীপ্ত বলল, সালোইন বা তার দলবল বাজাচ্ছে না তো? হেরমান বললেন, তাদের আমরা পিছনে ফেলে এসেছি। তারা নিশ্চয়ই নিজেদের উপস্থিতি জানান দেবে না। ঘণ্টার শব্দ দ্বীপের বাইরেও যায়। বেশ কিছুক্ষণ ধরে বাজার পর এক সময় থেমে গেল সেই শব্দ। হেরমান বললেন, শব্দটা আসছিল উত্তর পশ্চিম দিক থেকে। আলো ফুটলে ওই দিকেই এগোবো। সুদীপ্ত তাকিয়ে দেখল শুকতারা ফুটে উঠেছে। হেরমান হঠাৎ বললেন, আচ্ছা, জঙ্গলে ঢোকার পর তুমি ছেলেটাকে আর দেখেছিলে? সুদীপ্ত বলল, দেখিনি। হয়তো ওর সন্ধানেই সালোইনরা ফিরে এসেছিলেন। হেরমান বললেন, ওর জন্যই আমরা এখনো বেঁচে আছি। জানি না আর ওর সঙ্গে দেখা হবে কিনা। উত্তর দিক থেকে বেশ ঠান্ডা বাতাস ভেসে আসছে। হেরমান বললেন, সম্ভবত সমুদ্রের কাছাকাছি অবস্থান করছি আমরা। ঠান্ডা হাওয়া সেখান থেকেই আসছে। সুদীপ্তরা ছেলেটার কথা ভাবতে ভাবতে ভোরের আলো ফোটার অপেক্ষা করতে লাগলো। একসময় সত্যিই ভোর হলো। সুদীপ্তরা উঠে দাঁড়ালো, হাঁটতে শুরু করলো উত্তর পশ্চিম দিকে। একসময় জঙ্গল ফিকে হয়ে এলো, আর তারপরই গাছপালার ফাঁক দিয়ে সুদীপ্তরা দেখতে পেল খোলা জায়গায় সূর্যর আলোয় দাঁড়িয়ে আছে কালো পাথরের তৈরি ভগ্নপ্রায় বিশাল এক প্রাচীন মন্দির। হেরমান সুদীপ্তকে জড়িয়ে ধরে বললেন, আছে আছে, দেখো ভাগ্য আমাদের ঠিক জায়গায় এনে ফেলেছে। আমার মন বলছে কষ্ট বিফলে যাবে না। জঙ্গল থেকে বেরিয়ে তারা এগোলেন মন্দিরের দিকে। সুদীপ্তরা হাজির হলো মন্দিরের চত্বরে। পাথর বাঁধানো চত্বরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে প্যাগোডা ধাঁচের বিশাল মন্দির। সুদীপ্তরা অনুমান করল মন্দিরের উচ্চতা প্রায় 250 ফুট হবে। মহাকাল আর দূর থেকে ভেসে আসা সমুদ্রের নোনা জল বাতাস মন্দিরের গায়ে থাবা বসালেও তার কাঠামোটা মোটামুটি অক্ষতই আছে। চত্বর থেকে প্রশস্ত ধাপ উপরে উঠে মিশেছে মূল প্রবেশদ্বারে। চত্বরের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে নানা ধরনের মূর্তি স্তম্ভ। তবে তাদের একটা অংশ ভেঙে পড়েছে। মন্দিরের অন্য 3 দিক ঘিরে রেখেছে গভীর জঙ্গল। সুদীপ্তরা মন্দির প্রদক্ষিণ করতে লাগলো। চত্বর আর মন্দিরের গায়ে কত অরূপ সব মূর্তি।
কোথাও বিষ্ণু, কোথাও ব্রহ্মা, আবার কোথাও বা মহাদেব। কয়েক জায়গায় আবার রয়েছে ব্রহ্ম মূর্তি বা স্তম্ভের গায়ে খোদিত জাতক কাহিনীর নানা দৃশ্য। ঠিক তেমনই রামায়ণেরও কিছু দৃশ্য চোখে পড়ল। সুদীপ্ত ব্যাপারটা হেরমানকে বুঝিয়ে বলার পর তিনি বললেন, সম্ভবত দুই ধর্মের ঐক্য স্থাপন করার জন্য কোনো হিন্দু বা বৌদ্ধ রাজা এই মন্দিরটা তৈরি করেছিলেন। সুদীপ্ত বলল, তাহলে মন্দিরে সোনা লুকিয়ে রাখার গল্পটা সত্যি হতে পারে? হেরমান বললেন, হয়তো তাই। হঠাৎই এক জায়গায় থমকে দাঁড়ালেন হেরমান। বললেন, আরে ওই দেখো, মন্দিরের গায়ে খোদিত একটা ছবি। কয়েকজন মানুষ লড়াই করছে বিরাট এক কোমোডো ড্রাগনের সঙ্গে। এরপর এরকম আরো কয়েকটা মূর্তি। কোথাও কোমোডোকে পুজো করা হচ্ছে, কোথাও তার মুখে ছুঁড়ে ফেলা হচ্ছে অপরাধীকে। হেরমান বললেন, ছবিটা অদ্ভুত তো। ড্রাগনটা দান প্রাকৃত, নাকি ওর পিঠের ওই লোকগুলো বামন, নাকি দুটোই সত্যি? মন্দির চত্বরে বেশ কয়েকটা গভীর কুয়োও দেখতে পেলেন তারা। মুখগুলো বেশ চওড়া, ভেতরের দেওয়াল পাথর দিয়ে বাঁধানো। নিচে নামার জন্য দেওয়ালের খোঁজের অংশ বিশেষ এখনো কয়েকটা রয়েছে, তবে ভিতরটা এত অন্ধকার যে তার তল পর্যন্ত দৃষ্টি যাচ্ছে না। মন্দিরের পিছনে একটা ছোট জলাধার আছে, সম্ভবত বৃষ্টির জল জমা আছে সেখানে। পাথুরে সিঁড়ি নেমেছে ওই জায়গায়। সুদীপ্তরা নিচে নেমে প্রাণ ভরে জল খেয়ে নিল। হেরমান বললেন, চলো মন্দিরের ভিতরটা একবার দেখব, তারপর কিভাবে অনুসন্ধান চালাবো ভাবা যাবে। সুদীপ্তরা মন্দির চত্বর ঘুরে ওপরে ওঠার সিঁড়ির কাছে দাঁড়ালো। হেরমান বললেন, দেশলাই আমার কাছে আছে। ভিতরে নিশ্চয় অন্ধকার। ওপরে যাওয়ার আগে মশাল জ্বালিয়ে নিতে হবে। এখানকার কিছু গাছে রজন আছে, মশালের মতো জ্বলে। তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। কিছুক্ষণের মধ্যেই পাশের জঙ্গল থেকে কিছু কাঠ জোগাড় করে আনলেন তিনি। তারপর সিঁড়ির ধাপ বেয়ে তার উপরে উঠতে শুরু করলেন। 3টে ধাপে তৈরি মন্দির। প্রায় 70 ফুট উঠে প্রথম ধাপে পৌঁছলেন তারা। আরো সিঁড়ি মন্দিরের গা বেয়ে ক্রমশ উঠে গিয়েছে ওপরে। রেলিংহীন ধাপ, কিনারে দাঁড়ালে বেশ ভয় করে। ওপর থেকে নিচের চত্বর বেশ দেখা যায়। ধাপের মাঝখান থেকে চারপাশে ছড়িয়ে আছে মন্দিরের অনেক ঘর, আর ঘরগুলোর চারপাশে প্রতিতলার ধাপে গোল রেলিংহীন বারান্দা। ঘরের বাইরেও নানা দেবমূর্তির নকশার অলঙ্করণ। ঘরের ভিতর জমাট বাঁধা অন্ধকার। মশাল জ্বালিয়ে তারা ঢুকলেন ভিতরে। মাটিতে পুরু বালুকণার স্তর। শতাব্দীর পর শতাব্দী ধরে সমুদ্রের বাতাস বয়ে এনেছে এই বালুকণা। মশালের আলোয় দেখা যাচ্ছে দেয়ালের গায়ে একের পর এক দেবমূর্তি। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মূর্তিগুলো জায়গায় জায়গায় ক্ষয়ে গেলেও তাদের সৌন্দর্য আজও অটুট। বিস্মিত সুদীপ্তরা এ ঘর থেকে সে ঘর দেখে বেড়াতে লাগলো। একটা ঘরে রয়েছে সেই সময়ের দ্বীপবাসীদের জীবনযাত্রা খোদাই করা চিত্র, শিকার দৃশ্য, মাছ ধরার দৃশ্য, যুদ্ধযাত্রা, ধর্ম অনুষ্ঠানের দৃশ্য। সেখানে আরও একটা অদ্ভুত ছবি দেখল তারা। একটা বিরাট কোমোডো ড্রাগনের হা করা মুখের ভেতর দাঁড়িয়ে আছে একটা মানুষ। ছবিটা দেখে সুদীপ্ত বলল, আপনার সেই সোনার ড্রাগন সত্যিই আছে বা ছিল কিনা জানি না, তবে দান প্রাকৃতির কোমোডো ড্রাগন একসময় নিশ্চয়ই ছিল। নইলে কোমোডোর মুখের ভেতর মানুষ দাঁড়িয়ে আছে বা কোমোডোর পিঠে বসে একদল লোক যুদ্ধে যাচ্ছে, এমন আশ্চর্য কল্পনা সে যুগের প্রাচীন শিল্পীরা করলেন কিভাবে? মন্দিরের এ ধাপের ঘরগুলো দেখা শেষ হতে তারা বাইরে বেরিয়ে এসে দ্বিতীয় ধাপের দিকে উঠতে শুরু করলো। মন্দিরের গায়ের সিঁড়িগুলো কোথাও কোথাও ভেঙে পড়েছে। পা ফসকালেই মৃত্যু নিশ্চিত। দ্বিতীয় ধাপে উঠে এলো তারা।
প্রায় 150 ফুট নিচে মন্দিরে সেই শান বাঁধানো চত্বর। এত উঁচু থেকে জঙ্গলের মাথার উপর দিয়ে অনেক দূর দেখা যাচ্ছে। হেরমান হঠাৎ জঙ্গলের মাথার উপর দিয়ে দূরে একদিকে আঙুল তুলে বললেন, আরে ওই তো সমুদ্র দেখা যাচ্ছে। সুদীপ্ত দেখতে পেল, তবে তার দূরত্ব মন্দির থেকে অন্তত মাইল 3 হবে। সুদীপ্তরা এত উঁচুতে বলেই দেখতে পাচ্ছে। ভালো করে সেদিকে দেখার পর আরো দূরে সমুদ্রের ভিতর কালো বিন্দুর মতন কি একটা নজরে এলো দুজনেরই। হেরমান বললেন, ওটা সম্ভবত আশকারি দ্বীপ। তার মানে আমরা দ্বীপের পিছনের অংশে এসে পৌঁছেছি। আশকারি দ্বীপের কাছাকাছি বলে দ্বীপের এই অংশ বিপজ্জনক। সালোইনরা যে কারণে এদিকে জাঙ্ক ভেরাননি। দ্বিতীয় তলায় অনেক ঘর, তবে এখানকার দেওয়ালে সমুদ্রের বাতাসে আরো অনেক বেশি ক্ষতি হয়েছে। জঙ্গলের মাথার ওপর দিয়ে নোনা বাতাস গায়ে এসে লাগছে। এখানকার ঘরগুলো শুধু বিভিন্ন ভঙ্গিমার বৃক্ষ মূর্তি। হেরমান বললেন, রিচার্ড তার লেখায় মন্দিরকে হিন্দু মন্দির হিসেবে চিহ্নিত করলেও আসলে এ মন্দির ছিল দু ধর্মের মিল নক্ষত্র। ইতিহাসের গতি বড়ই বিচিত্র। এই দ্বীপরাজ্যের হিন্দু ও বৌদ্ধ রাজারা নিজেদের আধিপত্য কায়েমের চেষ্টায় দীর্ঘদিন লড়াই চালিয়েও পরবর্তীকালে উভয়ের নিরাপত্তার স্বার্থেই পরস্পরের কাছাকাছি আসতে বাধ্য হয়েছিল। সুদীপ্ত বলল, আচ্ছা, মন্দিরের মূল গর্ভগৃহ বলতে যা বোঝায় সেরকম কিছু তো দেখছি না। হেরমান বললেন, ব্যাপারটা আমারও মনে হয়েছে। আমি আরও একটা ব্যাপার খেয়াল করেছি। বৃত্তাকারের সাজানো তলাগুলোর এ মাথা থেকে সে মাথার বাস প্রায় 100 ফুটের বেশি, কিন্তু প্রতি তলার কেন্দ্রবিন্দু থেকে দুপাশের ঘরের দৈর্ঘ্য পাওয়া যাচ্ছে 80 ফুটের মতো। আমার ধারণা বৃত্তাকার কেন্দ্রবিন্দুতে ফাঁপা জায়গা আছে, হয় ঘর অথবা টেনেলের মতো কিছু, যেখানে ঢোকার পথ হয়তো বন্ধ হয়ে গেছে। হেরমান আরো কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু অনেক দূর থেকে বাতাসে একটা গুমগুম শব্দ ভেসে আসতে লাগলো, রাইফেলের শব্দ। সুদীপ্তরা তাড়াতাড়ি ঘর ছেড়ে সংকীর্ণ আলিন্দে এসে দাঁড়ালো। শব্দটা আসছে জঙ্গলের ওপাশে সমুদ্র তীরের দিক থেকে। পরপর গুলির শব্দ। তাদের মনে হলো রাইফেলের শব্দ যেন জঙ্গলের ভিতর থেকে ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে আসছে। কিন্তু তারপরই হঠাৎ সব নিস্তব্ধ হয়ে গেল। সুদীপ্ত বলল, হঠাৎ সবকিছু থেমে গেল কেন? হেরমান বললেন, ঘটনাটা কি বোঝা যাচ্ছে না, তবে যাই হোক না কেন মন্দিরের বাইরে যাওয়াটা উচিত হবে না। সুদীপ্তরা উপর থেকে জঙ্গলের ভিতর যত দূর দৃষ্টি যায় দেখার চেষ্টা করতে লাগলো। হঠাৎ সুদীপ্তর চোখ গেল অনেক নিচে চত্বরের দিকে। কি যেন একটা নড়ছে। সে বলল, আরে দেখুন দেখুন, ছেলেটা টুসু একটা থামের আড়াল থেকে বেরিয়ে একটা বিষ্ণু মূর্তির পাশে খোলা চত্বরে বসলো সে। এত উঁচু থেকে তার মুখ, বোঝা যায় বেশ ধীর স্থির ভাব। সম্ভবত সে রোদে বসে চারপাশ তাকাচ্ছে। সুদীপ্ত বলল, ওকে ডাক দেব? হেরমান বললেন, এত উঁচু থেকে ওকে ডাকলে সে শব্দ অনেক দূর পর্যন্ত যাবে। সালোইনির দলবল কাছাকাছি থাকলে আমাদের উপস্থিতি টের পেয়ে যাবে। তবে ওকে আমাদের দরকার। আমরা নিচের ধাপে নামি, তারপরে একজন আরো নিচে নেমে ওকে তুলে আনবো। হেরমানের কথা মতোই ওপর থেকে প্রথম ধাপে নেমে এলেন দুজনেই। ঠিক তখনই হেরমান তাকে থামিয়ে বনের দিকে ইশারা করলেন। সেখান থেকে বেরিয়ে চত্বরের দিকে আসছেন সালোইন। চলতে চলতে পিছন ফিরে জঙ্গলের দিকে তাকাচ্ছেন। চত্বরে উঠে তিনি কিছুটা এগোতেই দুজনে দুজনকে দেখতে পেয়ে গেলেন। লাফিয়ে উঠে ছেলেটা অমনি দৌড়তে শুরু করলো মন্দিরের দিকে। তার পিছু ধাওয়া করলেন সালোইন। ছেলেটা মন্দিরের কাছাকাছি এসেও আবার বাঁক নিয়ে হঠাৎই চত্বরের মাঝখানে ছুটে এসে ভোজবাজির মতো অদৃশ্য হয়ে গেল।
হেরমান আঁতকে উঠে বললেন, ও সম্ভবত কোনো কুয়োয় ঝাঁপ দিল। সালোইনও প্রায় সঙ্গে সঙ্গেই পৌঁছলেন কুয়োর দিকে। কয়েক মুহূর্ত সেখানে থমকে দাঁড়ালেন তিনি। তারপর তিনিও ঝাঁপ দিলেন। চত্বর থেকে অদৃশ্য হয়ে গেলেন দুজনেই। হেরমান এবার বললেন, ছেলেটা নয় বাঁচার জন্য ঝাঁপ দিল, কিন্তু সালোইন লাফালেন কেন? নাকি ওই কুয়োর মধ্যে দিয়ে নামার রাস্তা আছে? সুদীপ্তরা মন্দিরের উপর দাঁড়িয়ে ভাবতে লাগলো তাদের কর্তব্য কি। কিন্তু এরপরই এমন ঘটনা তারা চাক্ষুষ করল যা না করলেই ভালো হতো। একটা ঘরের আড়ালে দাঁড়িয়ে চত্বরটা লক্ষ্য করছিল দুজনে। হঠাৎ জঙ্গল থেকে ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে এলো লুসেন। তার হাতে ধরা আছে রাইফেল। সে এসে চত্বরের মাঝখানে দাঁড়িয়ে চারপাশে তাকিয়ে সম্ভবত সালোইনকেই খুঁজল। তারপর চিৎকার করে ডেকে উঠল, সালোইন, সালোইন, আপনি কোথায়? সালোইন। কোনো উত্তর না পেয়ে আবার সে তার নাম ধরে ডেকে বলল, সালোইন, আপনি কি মন্দিরে? যে কটা জঙ্গলি এসেছিল সবাইকে নিকেশ করেছি। আমাদের সব লোকও গিয়েছে। জঙ্গলিদের বড় দল আসার আগে দ্বীপের অন্যদিকে পালাতে হবে। তার কথার জবাব মিলল না। আরো বার দুই ডাকার পর মনে হলো একটু ঘাবড়ে গেল লুসেন। সে রাইফেল উঁচিয়ে শূন্যে কয়েকবার গুলি চালালো। শূন্য মন্দিরের চত্বরে প্রতিধ্বনি হতে লাগলো সেই শব্দ। আর এর পরেই সূচনা হলো সেই ভয়ঙ্কর ঘটনার। ঘুম ভেঙে মনে হয় একটা স্তম্ভের মাথার উপর থেকে লুসেনের সামনে লাফিয়ে নামলো বিরাট এক কোমোডো। সুদীপ্তরা তার উপস্থিতি খেয়াল করতে পারেনি। প্রাণীটা এগোলো লুসেনের দিকে। সঙ্গে সঙ্গে গুলি চালালো সে, কিন্তু তার গুলি শেষ, কোনো শব্দ হলো না। প্রাণীটা এগোচ্ছে তার দিকে। বেশ বড় আকার। সুদীপ্তরা অনুমান করল 9-10 ফুট হবে। গুলি না চলায় লুসেন একটু হতভম্ব হয়ে রাইফেলের নলটা ধরে অস্ত্রটাকে মশালের মতো করে ধরল। ড্রাগনটা এসে কামড়ে ধরল বন্দুকের খুঁতো। কিন্তু প্রাণীটা অসীম শক্তিধর। সে এক ঝটকায় অস্ত্রটা লুসেনের হাত থেকে খসিয়ে ছুঁড়ে ফেলল দূরে। তারপর কয়েক পা পিছিয়ে লুসেন আবার আক্রমণের জন্য প্রস্তুত হলো। সুদীপ্তরা অবাক হয়ে দেখল লুসেন কিন্তু পালালো না। জামার নিচ থেকে একটা লম্বা ছুরি বের করলো। সূর্যের আলোয় ঝলসে উঠল তার ফলা। তারপর মুহূর্তেই প্রাণীটা ঝাঁপালো তার দিকে, আর সেও প্রাণীটার দিকে। ড্রাগনটাকে জড়িয়ে মাটিতে পড়ে গেল লুসেন। শুরু হলো মরণপণ লড়াই। প্রাণীটা দাঁতের কামড়ে লেজের ঝাপটায় ঘায়েল করতে চাইছে শত্রুকে। লুসেন নিজেকে বাঁচিয়ে ড্রাগনটার শরীরে। রুদ্ধশ্বাসে তারা দেখতে লাগলো ভয়ঙ্কর লড়াইয়ের দৃশ্য। শেষ পর্যন্ত কিন্তু এ লড়াইয়ে লুসেনের জয় হলো। একটা অদ্ভুত আর্তনাদ করে প্রাণীটা উল্টে স্থির হয়ে গেল। লড়াইয়ের জায়গাটা লাল হয়ে গিয়েছে। ড্রাগনটার বুকের ওপর বসে রাগে তার বুকে আরো কয়েকবার ছুরি চালালো। তারপর উঠে দাঁড়ালো, তারও সর্বাঙ্গ লাল। হেরমান বিস্ময়ে মন্তব্য করলেন, লোকটা মানুষ না দানব? লুসেন উঠে দাঁড়িয়ে ঘৃণায় লাথি কষালো মৃত কোমোডোর শরীরে। তারপর আবার লুসেনের নাম ধরে ডেকে মন্দিরের দিকে কয়েক পা এগোতেই থমকে দাঁড়ালো। ও দাঁড়ালো কেন? তার পর মুহূর্তেই সুদীপ্তরা দেখল এক বিস্ময়কর দৃশ্য। চত্বর ছাড়িয়ে ছিটকে ছড়িয়ে থাকা বিশাল মূর্তি স্তম্ভের আড়াল থেকে বেরিয়ে এলো অনেকগুলো কোমোডো। অন্তত সংখ্যায় গোটা 10 হবে। বাহু রচনা করে তারা এগিয়ে যাচ্ছে লুসেনের দিকে। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন লুসেন। শেষ মুহূর্তে একটা কাজ করলো লুসেন।
ঘুরে দাঁড়িয়ে একটা লাফ দিয়ে উল্টো দিকে ছুটল। ড্রাগনগুলো বিদ্যুৎ গতিতে অনুসরণ করলো তাকে। লুসেন পালাতে পারল না, মাটিতে পড়ে গেল। বাঁচার জন্য সে শরীরটাকে গড়িয়ে নিয়ে অদৃশ্য হলো একটা মূর্তি বেদিকার আড়ালে। সুদীপ্ত আর হেরমান উত্তেজনায় ধাপের কিনারে এসে দাঁড়িয়েছে। সেই বেদির আড়ালে কি ঘটছে তা তারা দেখতে না পেলেও কোমোডোর শব্দ আর লুসেনের আর্তনাদে বুঝতে অসুবিধা হলো না সুদীপ্তদের। ব্যাপারটা অনুমান করে কাঁটা দিয়ে উঠল সুদীপ্তর শরীরে। কয়েক মুহূর্তের মধ্যেই লুসেনের গগনভেদী শেষ আর্তনাদ শোনা গেল। তারপর সব নিস্তব্ধ হয়ে গেল। একটা রক্তস্রোত বেদির আড়াল থেকে বেরিয়ে জমা হতে লাগলো চত্বরে। সুদীপ্তদের কানে মাঝে মাঝে ভেসে আসতে লাগলো বেদির আড়ালের ড্রাগনগুলোর ঝটাপটি অস্পষ্ট শব্দ। হেরমান আক্ষেপের স্বরে বললেন, এই রকম একটা সাহসী লোক নিজের কর্মফলে প্রাণ হারালো। এরপরেই তিনি বললেন, আমাদের এভাবে দাঁড়ানো ঠিক নয়, চলো আড়ালে যাই। ধাপের কিনারা ছেড়ে সুদীপ্তরা একটা ঘরে আত্মগোপন করল। সুদীপ্ত হেরমানকে বলল, কিন্তু ছেলেটা লুসেনের কি হলো? তিনি বললেন, জানি না, তবে অন্ধকার যতক্ষণ না নামবে ততক্ষণ বাইরে যাওয়া যাবে না। সারাদিন এখানেই কাটাবো আমরা। এক জায়গাতে সামান্য কিছু শুকনো ঘাস পড়ে আছে দেখলাম, তা দিয়েই একটা মশাল বানিয়ে ফেলি, রাতে কাজে লাগতে পারে। সময় এগিয়ে চলতে লাগলো। দুপুরের দিকে একবার সুদীপ্ত উঁকি দিল নিচের চত্বরের দিকে। নিঝুম দুপুরে কেউ কোথাও নেই। জঙ্গলের দিকটাও কেমন যেন থমকে আছে। দুপুর গড়িয়ে বিকেল। তারপর এক সময় জঙ্গলে ঢাকা প্রাচীন মন্দিরের মাথায় দিনান্তের লাল আভা ছড়িয়ে সূর্যদেব সমুদ্রে নেমে গেলেন। ধীরে ধীরে অন্ধকারে ঢেকে গেল মন্দির চত্বর। অন্ধকার গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করল সুদীপ্তরা। তারপর বাইরে বেরিয়ে মন্দিরের গায়ের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। অন্ধকার হাতড়ে সাবধানে উঠতে লাগলো তারা। অনেকক্ষণ সময় লাগলো দ্বিতীয় ধাপে উঠতে, কিন্তু এর পরেই সমস্যায় পড়ে গেল। এই দ্বিতীয় ধাপ পর্যন্তই তাদের চেনা পথ ছিল, কিন্তু মন্দিরের সর্বোচ্চ ধাপে তারা ওঠেনি। খসে যাওয়া মন্দিরের গায়ের সিঁড়ি বেয়ে প্রায় 5 তলা বাড়ির সমান উচ্চতায় অন্ধকারে ওঠা আত্মহত্যারই নামান্তর। হাত পা একটু ফসকালেই 200 ফুট নিচে পাথুরে চত্বরে আছড়ে পড়তে হবে। সুদীপ্তরা চাঁদ ওঠার জন্য অপেক্ষা করতে লাগলো। ঘণ্টা খানেকের মধ্যেই চাঁদ উঠল। ধোয়া ধুলোহীন আকাশে সোনার থালার মতো উজ্জ্বল চাঁদ। তার আলো মন্দিরের গায়ে ছড়িয়ে পড়েছে। তারা ধীরে ধীরে উঠতে লাগলো ওপরে। কোথাও কোথাও সিঁড়ির ধাপ খসে গিয়েছে। দেয়ালের খাঁচে হাত রেখে অনেকটা সাপের মতো করে উঠতে হচ্ছে। প্রথমে হেরমান, পিছনে সুদীপ্ত। অরণ্যের মাথায় চাঁদ যেন রহস্যময় হাসি হাসছে তাদের দুজনকে দেখে। সুদীপ্তরা তখন সর্বোচ্চ তলে প্রায় পৌঁছে গিয়েছে। মাথার উপরে হঠাৎ একটা শব্দ। আরেকটু হলে প্রায় সুদীপ্ত পড়ে যাচ্ছিল। মাথার উপর ঢং ঢং করে ঘন্টা বাজতে শুরু করেছে। তার শব্দ মন্দিরের চূড়া থেকে ছড়িয়ে যাচ্ছে চন্দ্রালোকিত অরণ্যের মাথায়, দূরে সমুদ্রের দিকে। সুদীপ্তরা থামল। হেরমান মুহূর্তখানেক ভেবে নিয়ে বললেন, আমরা উপরে যাব, যা আছে কপালে, এই রহস্যের সমাধান করতেই হবে। সতর্কিতভাবে ধীর পায়ে আবার তিনি সুদীপ্তকে নিয়ে উপরে উঠতে লাগলেন।
মাথার উপর বেজেই চলল ঘন্টা। শেষে এক সময় উপরে উঠল তারা, আর সেখানে পা রাখার সঙ্গে সঙ্গেই ঘণ্টার ধ্বনি থেমে গেল। চাঁদের আলোয় দাঁড়িয়ে আছে ঘরগুলো। তার মাথায় স্তম্ভের ওপর ঘণ্টা ঘর দেখতে পেল তারা। তবে তার চারপাশ আচ্ছাদিত, বাইরে থেকে কিছু বোঝা যাচ্ছে না। সুদীপ্ত এগোলো ঘরগুলোর দিকে। তাদের ঢোকার মুখে দুপাশে বিশাল দুটো কোমোডো ড্রাগনের মূর্তি। সুদীপ্তরা ঢুকলো ভিতরে, আর তারপরই তারা বুঝতে পারল এ তলে একটাই মাত্র ঘর, বিরাট বড় হল ঘর। তার ছাদ নেই। ঘরের মাঝখানে একটা কোমর সমান উঁচু বেদির মতো জায়গা। তার চারদিক থেকে উঠেছে ঘণ্টা ঘরের স্তম্ভ। ছাদহীন ঘর হলেও চারপাশে দেয়ালের কোণে বিরাজ করছে গাঢ় অন্ধকার। সুদীপ্তরা এগিয়ে গিয়ে দাঁড়ালো সেই বেদির সামনে। উল্টো দিকের দেয়ালের ছায়া সেখানে ঢেকে রেখেছে চাঁদের আলো। বেদির গায়ে দাঁড়িয়ে তারা তাকালো মাথার উপর ঘণ্টা ঘরের দিকে। অস্পষ্টভাবে দেখা যাচ্ছে বড় ঘণ্টা। একটা বড় দড়ি সেখান থেকে নেমে এসেছে মাটিতে। হেরমান দড়িটা ধরে বললেন, ঘাসে বোনা দড়ি, নিশ্চয় আদিবাসীরা লাগিয়েছে। সুদীপ্ত তাকিয়ে ভালো করে দেখার চেষ্টা করছিল ঘণ্টাটা। তার মনে হচ্ছিল বেদির উপর দাঁড়িয়ে ভালো করে ঘণ্টাটা দেখে। এই ভেবে হাতে ভর দিয়ে সে বেদিতে উঠতে যেতেই হঠাৎ তার হাত দুটো যেন শূন্যে ঢুকে গেল। আর একটু হলেই সামনে ঝুঁকে পড়ে যাচ্ছিল। মুহূর্তের মধ্যেই তাকে ধরে ফেললেন হেরমান। ব্যাপারটা বুঝতে পারল দুজনেই। এটা আসলে বেদি নয়, তার চারপাশে পাথরের রেলিং থাকায় অন্ধকারে বেদি ভেবে ভুল হচ্ছিল। আর একটু হলেই সুদীপ্ত পড়ে যাচ্ছিল ভেতরে। বিস্মিত সুদীপ্ত আর হেরমান রেলিং ধরে ঝুঁকে ভিতরটা দেখার চেষ্টা করছিলেন, কিন্তু তার ভিতর শুধুই অন্ধকার। হেরমান একটা বড় পাথর খণ্ড নিয়ে তার ভেতর ছুঁড়ে ফেললেন। অনেক নিচে নেমে অস্পষ্ট ক্ষীণ শব্দ তুলল পাথরটা। হেরমান বললেন, এটা সম্ভবত একটা বিরাট কূপ বা ট্যানেল। মন্দিরের চূড়া থেকে অন্যতল ফুঁড়ে নিচে নেমেছে। একে কেন্দ্র করে এই নিচের তাকের ঘরগুলো গোল করে সাজানো, যে কারণে দৈর্ঘ্য প্রস্থের হিসেব মিলছিল না। হেরমান এরপর একটা দেশলাই জ্বালালেন। হালকা আলো কূপের মুখ আলোকিত করল। তাতে হাতখানেক নিচে পর্যন্ত দেখা যাচ্ছে। কূপের মুখের এক পাশে নিচে নামার জন্য দেয়ালের গায়ে খাঁজগুলো অস্পষ্টভাবে দেখা গেল। দেশলাই নিভে গেল। হেরমান তাকিয়ে রইল অন্ধকার গুহের দিকে। সুদীপ্ত বলল, আপনি নিচে নামবেন নাকি? হেরমান বললেন, তা এখন আর সম্ভব নয়। আমি ভাবছি এরকম অদ্ভুত কূপ সেই প্রাচীন মানুষেরা বানিয়েছিলেন কেন? নিশ্চয় জল তোলার জন্য নয়। এরপর হেরমান খসে যাওয়া দেয়ালের ফাঁক দিয়ে বাইরে তাকালেন। জঙ্গলের মাথার উপর দিয়ে দূরে সমুদ্র দেখা যাচ্ছে। তিনি বললেন, ওই তট বরাবর জাঙ্ক যেদিকে নোঙর করেছিল সেদিকে যাব আমরা। চলো এবার নিচে নামা যাক। সুদীপ্ত বুঝতে পারল কথাগুলো বলার সময় ব্যর্থ অভিযানের চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক থেকে। সুদীপ্ত পিছন ফিরল। ঠিক সেই সময় ছাদহীন বিরাট হলঘরের একটা কোণা থেকে অস্পষ্ট একটা শব্দ কানে এলো। দাঁড়িয়ে পড়ল তারা। দেয়াল খসা পাথরের একটা টিপি মতো হয়ে আছে সেখানে। চাঁদের আলো সেখানে যাচ্ছে না, খুব অন্ধকার। সুদীপ্তরা কয়েক মুহূর্ত দাঁড়িয়ে শব্দের কারণ বুঝতে না পেরে আরো দুপায়ে এগোতেই এবার বেশ স্পষ্ট শব্দ হলো। তারপর সম্ভবত টিপির উপর থেকেই পাথরের একটা ছোট টুকরো গড়িয়ে এলো ঘরের মাঝখানে। সঙ্গে সঙ্গে থেমে গেল তারা।
অন্ধকারে সেদিকে কিছু না দেখা গেলেও সম্ভবত সেখানে জীবন্ত কেউ আছে। তার নড়াচড়ায় পাথর খসছে। সুদীপ্ত হেরমানকে বলল, কি ওখানে কোমোডো নয় তো? মুহূর্তে তাদের মনে পড়ে গেল চত্বরে দেখা লুসেনের শেষ মুহূর্তগুলো। হেরমান চাপা স্বরে বললেন, হয়তো তাই। আমাদের ছুরি ছাড়া আর অস্ত্র নেই, আর উপায় নেই, মশাল জ্বালতে হবে। আগুনকে সব প্রাণী ভয় করে, মশাল দিয়ে ঠেকাবার চেষ্টা করতে হবে। মুহূর্তখানেক ব্যবধান, দেশলাই ঘষার খসখস শব্দ, আর তার প্রায় সঙ্গে সঙ্গেই মশালের আলোয় ঘরের অন্ধকার কেটে গেল। কোণের দিকে টিপি লক্ষ্য করে মশাল তুলে ধরতেই তারা দেখতে পেল এক অদ্ভুত দৃশ্য। দেয়ালের কোণ ঘেঁষে বুকের মধ্যে কি যেন চেপে ধরে দাঁড়িয়ে আছে সালোইন। ভঙ্গিতে টিপি থেকে নেমে ঘরের মাঝখানে দাঁড়ালেন। তারা এবার ভালোভাবে দেখা পেল তার। পোশাক সচ্ছিন্ন, সারা গায়ে রক্তমাখা। বাঁ হাত দিয়ে বুকের কাছে ধরে রেখেছেন একটা ছোট কাঠের বাক্স। মুখে ফুটে উঠেছে পৈশাচিক হাসি, তবে চোখের দৃষ্টি কেমন যেন ঘোলাটে। সাপের মতো হিস হিস করে তিনি বললেন, আমি জানি আপনারাও আমার মতো সোনা খুঁজতে এসেছিলেন, পাননি। আমি পেয়েছি। ছেলেটা শেষ পর্যন্ত পৌঁছে দিয়েছিল আমাকে ওখানে। সোনা, সোনা, অনেক সোনা সেখানে। সব আমার, সব আমার। হেরমান বিস্ময়ের ঘোর কাটিয়ে বলিষ্ঠ কণ্ঠে বললেন, আপনাকে আমরা আগেও বলেছি, এখনো বলছি, সোনা খুঁজতে আমরা আসিনি। ওতে আমার আগ্রহ নেই। পথ ছাড়ুন, আমরা বাইরে যাব। পৈশাচিক হেসে সালোইন বললেন, যাবেন তো যান। বাইরে যাবার একটাই পথ নাকি? আমি যে পথে এখানে এসেছি সে পথ দিয়েই যান, নিশ্চিন্তে পৌঁছে যাবেন। এই বলে তিনি আঙুল তুলে দেখালেন কুয়োটা। সুদীপ্ত আর হেরমান এবার সেখানে সালোইনের উপস্থিতি কিভাবে ঘটল বুঝতে পারলেন। চত্বর থেকে সুড়ঙ্গ পথেই জায়গাটায় পৌঁছেছেন তিনি। হেরমান বললেন, না, ও পথে আমরা যাব না। যে পথে উঠেছি সে পথেই নামব। সালোইন জায়া ঘোলাটে চাউনিতে তাকিয়ে বললেন, এত কাছে এলেন, সোনা দেখবেন না? সোনা, ঘর ভর্তি সোনা, রাশি রাশি সোনা। নামুন নামুন, কুয়োয় নামুন, ঠিক পৌঁছে যাবেন সেখানে। সারা জীবন এই স্বর্ণ ভান্ডার খুঁজেছি আমি। কতজনকে মেরেছি, আমার কত লোক মরেছে এর জন্যে। লুসেন পর্যন্ত বাঁচল না, শুধু আমিই মৃত্যুকে ফাঁকি দিলাম। কুকুরের মুখে শুকনো রুটির মতো সামান্য ত্যাগ করতে হয়েছে আমাকে। এ ক্ষতি আমি পুষিয়ে নেব। এই বলে বাঁ পা সামান্য একটু তুলে ধরে হা হা করে হাসতে লাগলেন সালোইন জায়া। সালোইন জায়ার হাসির ভঙ্গি আর চোখের দৃষ্টি দেখে কেন জানি সুদীপ্তর মনে হলো সালোইন কিছুটা মানসিক ভারসাম্য হারিয়েছেন। সুদীপ্ত বইয়ে পড়েছে, প্রচুর সম্পদ কেউ হাতে পেলে অনেক সময় ভারসাম্য হারায়। আর তারপরই সুদীপ্তর দৃষ্টি গেল সালোইনের পায়ে। তার ডান পাটা ঠিকই আছে, কিন্তু বাঁ পায়ের পাতা কেউ যেন জুতো শুদ্ধ ছিঁড়ে নিয়েছে। তার হাই হিল বুটের ছিন্ন অংশ থেকে উঁকি দিচ্ছে লাল মাংস। শিউরে উঠল সুদীপ্ত। হেরমান সুদীপ্তকে মশালটা দিলেন। তারপর কঠিন স্বরে সালোইনকে বললেন, অনেক হয়েছে, এবার আমরা যাব। নষ্ট করার মতো সময় আমার হাতে নেই, সরে যান। এই বলে সামনে এগোতে গেলেন তিনি। তার কথা কানে যাওয়া মাত্রই সালোইন হাসি থামিয়ে চিৎকার করে বললেন, যেতে হলে আপনাদের ওই কুয়ো দিয়েই নামতে হবে।
আমি চাই না আপনারা কোনোদিন এখানে ফিরে আসুন। হেরমান আবার দৃঢ় কণ্ঠে বললেন, না, যাব না। সালোইন জামার নিচ থেকে রিভলভার বের করে চিৎকার করে বললেন, যাবেন না। আর তারপরই তিনি হেরমানকে লক্ষ্য করে গুলি চালিয়ে দিলেন। প্রচণ্ড শব্দে কেঁপে উঠল ঘর। গুলির আঘাতে বেশ কয়েক হাত দূরে ছিটকে পড়ে স্থির হয়ে গেলেন হেরমান। টলমল পায়ে সালোইন এগোতে থাকলেন সুদীপ্তের দিকে। মুখে পৈশাচিক হাসি, মুখের কষ দিয়ে রক্ত গড়াচ্ছে। মশালের আলোয় তাকে মনে হচ্ছে একটা প্রেত মূর্তি। হঠাৎ একটা অন্যরকম শব্দ কানে এলো, ফোঁস ফোঁস শব্দ। সুদীপ্ত শব্দ অনুসরণ করে তাকালো কুয়োর দিকে। কুয়োর ভেতর থেকে লাফ দিয়ে ঘরের মেঝেই নামলো বিশাল এক কোমোডো ড্রাগন। তাকে দেখার সঙ্গে সঙ্গেই সুদীপ্তর মনে হলো কেউ যেন তার পা দুটো মাটির সঙ্গে আটকে রেখেছে। মুহূর্তের মধ্যে সুদীপ্ত ভুলে গেল সে একটা হিংস্র মানুষের রিভলভারের সামনে মৃত্যুর প্রতীক্ষায় দাঁড়িয়ে। চোখ ফেরাতে পারল না সুদীপ্ত। কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে ড্রাগন। মশালের আলোয় ঝিলিক দিচ্ছে প্রাণীটার সোনার শরীর। হেরমানের সোনার ড্রাগন। জ্বলন্ত চোখে সে তাকিয়ে আছে সুদীপ্তর দিকে। মাঝে মাঝে তার চেরা জিভ ছুঁড়ে দিচ্ছে বাতাসে। মুখ ফেরালো সালোইনের দিকে। সালোইনের চোখে স্পষ্ট আতঙ্কের ছাপ। দরজার দিকে পিছোচ্ছেন তিনি, তার রিভলভারের নল প্রাণীটার দিকে। তাকে দেখা মাত্র প্রাণীটা বাতাসে শ্বাস নিয়ে এগোতে লাগলো তার দিকে। রক্তের গন্ধ পেয়েছে প্রাণীটা। আর দেরি না করে আতঙ্কিত সালোইন তার শেষ গুলিটা চালিয়ে দিলেন প্রাণীটাকে লক্ষ্য করে। গুলি তার গায়ে লাগলো কিনা বোঝা গেল না। 15 ফুট দানব ড্রাগন মাটি থেকে একটু লাফিয়ে উঠে এগিয়ে গিয়ে লেজ দিয়ে প্রচণ্ড আঘাত করল সালোইনকে। দরজার কাছাকাছি মাটিতে ছিটকে পড়লেন তিনি। হাতের বাক্সটাও ছিটকে গেল মেঝে। ড্রাগনটা আক্রমণ করার জন্য আবার এগোলো তার দিকে। প্রাণ বাঁচানোর একটা শেষ চেষ্টা করলেন তিনি। সঙ্গে সঙ্গে সালোইন উঠে দাঁড়িয়ে ধীর গতিতে ছুটলেন দরজার বাইরে। তাকে তাড়া করল সোনার ড্রাগন। কিন্তু দরজার বাইরে কয়েক হাত তফাতে যে অতল স্পর্শী রেলিংহীন গুভর অপেক্ষা করছে তা বোধহয় খেয়াল করেননি তিনি। দরজার বাইরে পা রাখার পরেই সুদীপ্তর কানে এলো সালোইনের আর্তচিৎকার। সেই চিৎকার ক্রমশ মিলিয়ে যাচ্ছে নিচের দিকে। ড্রাগনটা দরজার মুখেই ছিল। সে ঘুরে ঘুরে ধীর গতিতে এবার এগোতে লাগলো সুদীপ্তর দিকে। ভাটার মতো জ্বলছে তার দুটো চোখ। অন্ধকারে উজ্জ্বল আভা ছড়াচ্ছে তার সোনার শরীরে। ক্রুদ্ধ ফোঁস ফোঁস শব্দের সঙ্গে তার দীর্ঘ জিভ বাতাসে লাফাচ্ছে। সুদীপ্ত ঘরের এক কোণায় পিছু হটতে লাগলো। কোনোই অস্ত্র নেই তার হাতে, শুধু একটা মশাল। ঘরের মাঝে একবার থমকে দাঁড়িয়ে বিরাট হা করল প্রাণীটা। চোয়ালে সারবদ্ধ ভয়ঙ্কর দাঁতগুলো স্পষ্ট দেখতে পেল সুদীপ্ত। আবার এগোতে শুরু করলো প্রাণীটা। সুদীপ্ত জ্বলন্ত মশালটা বেশ কয়েকবার নাড়ালো। প্রাণীটা ভ্রক্ষেপই করল না, সে এগোতে থাকলো। সুদীপ্তর হাত 15 দূরে এসে সে দাঁড়ালো। সম্ভবত সুদীপ্তর দিকে তাকিয়ে এসে আক্রমণ হানার প্রস্তুতি নিচ্ছে। সুদীপ্ত শক্ত মুঠোতে চেপে ধরল মশাল। প্রাণীটা কাছে এলেই জ্বলন্ত মশাল গুঁজে দেবে তার মুখে। বাঁচার শেষ চেষ্টা সে করবে। দুজনের সতর্ক দৃষ্টি দুজনের চোখের দিকে স্থির। এগোতে শুরু করলো জীবন্ত ড্রাগন। হঠাৎ মাথার ওপর ঘণ্টাটা ঢং ঢং করে আবার প্রচণ্ড জোরে বেজে উঠল। আর তারপরই যেন শূন্য থেকে সুদীপ্ত আর কোমোডোর ঠিক মাঝখানে
ঘরের মেঝেই এসে নামলো সেই ছেলেটা। ঘন্টা ঘরের অন্ধকার থেকে দড়ি ধরে ঝুলে নেমে এসেছে সে। তাকে দেখে প্রাণীটা কেমন যেন থমকে দাঁড়ালো। ছেলেটা আর প্রাণীটা দুজনেই পাথরের মতো যেন স্থির। প্রাণীটা কি ছেলেটার উপর লাফিয়ে পড়বে? এরপরই এক আশ্চর্য দৃশ্য দেখল সুদীপ্ত। ছেলেটা মুখ দিয়ে একটা অদ্ভুত টক টক শব্দ করতে করতে এগোলো প্রাণীটার দিকে। ছেলেটা একবার মুহূর্তের জন্য সুদীপ্তর দিকে তাকিয়ে হাতের ইশারায় থেমে থাকতে বলে। তারপর হাঁটু মুড়ে বসে হাত রাখলো সেই ভয়ঙ্কর প্রাণীটার মাথায়। প্রাণীটা কিন্তু কিছু করলো না তাকে। এবার ছেলেটা তার মাথায় হাত বোলাতে লাগলো, ঠিক যেন পোষা প্রাণীকে কেউ যেভাবে আদর করে সেভাবে। কিছুক্ষণ পর উঠে দাঁড়ালো ছেলেটা। মুখ দিয়ে দুবার অদ্ভুত শব্দ করল। এতক্ষণ পর প্রাণীটা নড়ে উঠল। মুখ ঘুরিয়ে ধীরে ধীরে এগোলো কুয়োর দিকে। কুয়োর পাথরের রেলিংয়ের ওপরে উঠে একবার সে তাকালো সুদীপ্তর দিকে। কয়েক মুহূর্তের মধ্যেই তার সোনালী দেহ ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল কুয়োর অন্ধকারে। সুদীপ্ত এবার ফিরে তাকালো হেরমানের দিকে। কখন যেন উঠে বসেছেন তিনি। আজকের মতো শেষ হলো সন্ধ্যা দ্বীপে সোনার ড্রাগন তৃতীয় পর্ব। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পরের সপ্তাহে ঠিক এই সময় একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে অডিও সাসপেন্স স্টোরি।